বাড়িটা খুব সুন্দর দিনের বেলা দেখলে, রাত্রেবেলা দেখলে মনে হচ্ছে কোনো একটা জলজ্যান্ত রাক্ষস। হ্যাঁ, অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। সেই ব্যক্তিটাকে প্রথমে আমার অদ্ভুতই লেগেছিল, দেখলে মনে হবে যেন তার কত জন্মের ঘুম বাকি। রক্ত পড়ে আছে, যেমন পিরিয়ডসের যেরকম ব্লাড হয়, মানে বিভিন্ন জায়গায় থোক থোক রক্ত পড়ে আছে। প্রথমে বলছে ওই গলায় যখন আঙুল দিলাম না, আঙুল যখন বার করছি দেখছি গলা থেকে একদলা চুল বেরিয়ে এলো হাতের মধ্যে। চুল বেরিয়ে এলো? হ্যাঁ, এমন পর্যায়ে চলে গেল। 2 দিন পরে আমি বউকে নিজে থেকে ফোন করছি অমুক বাড়ি আসবি কিনা বল, হ্যাঁ তোকে জানে বেরোবো এইসব। হ্যাঁ, আমি আমার ঘরে ঢুকতে যাবো, আমাকে আমি সজোরে ধাক্কা দেবো, আমি নিজেতে পড়ে গিয়ে অন্ধকারে বুঝতে পারছি আমার দাদা এসে আমার গলা টিপে দিয়েছে। বলছে দাদার মুখ দিয়ে এরকম লালা ঠকছে। চিনি। হ্যাঁ ভাই, দেয়ালে 3টে আঁচড়ের দাগ, 3টে আঙুলের দাগ দেওয়ালে। আমাকে যখন বলছে না, ওই সামনে বসে আমার মনে হচ্ছে আমি বাড়ি থেকে একটু ছুটে বেরিয়ে যাই। তুইও জানিস যে কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি। কৌস্তবের আড্ডার আজকের এপিসোডে রয়েছে ইভান সরকার। আজকে এমন একটা টপিক নিয়ে আমরা কথা বলেছি যেটা শ্যুট করতে গিয়ে মাল্টিপল টাইম বাধা পেয়েছে, ইভেন শ্যুটের পরেও এমন জিনিসপত্র ঘটেছে যেটা নিয়ে আমি একটু শক। আজকের এই এপিসোডটা কোন্নগরের একটা বাড়ি এবং কোন্নগরের একটা লোককে কেন্দ্র করে, খুব অদ্ভুত ঘটনা। মানে শুনুন পুরোটা, তাহলে বুঝতে পারবেন। আমি জাস্ট একটাই কথা বলবো, এরকম ঘটনা, এরকম অদ্ভুত ঘটনা যদি আপনাদের নিজেদের সাথেও ঘটে, শেয়ার করতে পারেন আমাদের এই পডকাস্টে এসে, কৌস্তবের আড্ডাতে এসে, আমার সামনে, আমার স্টুডিওতে। কিভাবে যোগাযোগ করবেন? আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195, এই নম্বরে যোগাযোগ করুন। ইভেন আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন লাগে, তন্ত্র রিলেটেড কোনো হেল্প লাগে, এই সেম নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মানে সিরিয়াসলি বলছি, আজকের এই ঘটনাটা প্রচণ্ড উইয়ার্ড একটা ঘটনা। আমি শুরু করছি ঘটনাটা। কৌস্তবের আড্ডার আজকের এই এপিসোডে আমাদের সাথে রয়েছেন ইভান সরকার। কেমন আছিস ইভান? ভালো ভাই, চলছে। ওকে, আজকের যে এপিসোডটা রয়েছে, এই এপিসোডটা আমরা মাল্টিপল অ্যাটেম্প্ট নিয়েছি শ্যুট করার জন্য। ইভেন একবার আমরা টোটাল বিষয়টাকে শ্যুটও করে ফেলেছি, কিন্তু সামওয়্যার এই পুরো যে এপিসোডটা রয়েছে, পুরো যে ঘটনাটা রয়েছে, আমি জানি না এটার মধ্যে কি রয়েছে বা না রয়েছে। আমরা পুরো জিনিসটাকে শ্যুট করলাম, জিনিসটা এডিটিংয়ে যাবে, আমরা দেখছি পুরো ভয়েস যেগুলো রয়েছে পুরো গ্লিচ, একদম এমন কিছু রোবোটিক জিনিসপত্র শোনা যাচ্ছে, এমন কিছু মানে আমি বলে বোঝাতে পারবো না। এরকম ধরনের এক্সপিরিয়েন্স এর আগে আমার হয়নি। আমরা 2 থেকে 2.5 মাস আগে অ্যাটেম্প্ট নিয়েছি, তারপরে বারবার এই ঘটনাটা বলার চেষ্টা করেছি, অ্যাটেম্প্ট নিয়েছি, তুই ইভেন এসেছিস এখানে, বাট আমরা করতে পারিনি বিভিন্ন বাধার জন্য। ইভেন আমিও এটাও শুনেছি যে ওই যে বাড়িটা বা ওই যে ঘটনা, ওই জায়গাটাতে তুই নিজে গেছিস এবং যাওয়ার পরেও বা যাওয়ার সময়ও মাল্টিপল টাইম বাধা এসেছে, যার কারণে আমরা এই এপিসোডটা এতদিন পরে হলেও শ্যুটটা করছি। আমি জানি না আজকে আমরা টোটালি শ্যুটটা করতে পারবো কিনা। কি ঘটেছিল ইভান, কবে থেকে শুরু হয়েছে, এন্ড কি হয়েছে বা না হয়েছে, টোটালটা আমি তোর থেকে জানতে চাই। কি হয়েছিল? দেখ, আমি প্রথমত বলি যে ঘটনাটা যখন আমি শুনি, যে সময়টা অদ্ভুত। ঘটনাটার যে ব্যক্তি আমায় বলেছিল যেভাবে, সেই ব্যক্তিটাকে প্রথমে আমার অদ্ভুতই লেগেছিল। পরিস্থিতি যদি খুলে বলি, আমি আমার তখন আমি তো জানি যে আমার একটা প্রফেশন অ্যাডভোকেসি, তো অ্যাজ অ্যান অ্যাডভোকেট অনেক কোর্টে আমাকে যেতে হয়। আমি বর্তমানে কর্মসূত্রে পাটুলিতে থাকলেও আমার নিজের বসত বাড়ি হচ্ছে উলুবেড়িয়া। তো উলুবেড়িয়া থেকে আমি বারাসাত কোর্টে আমার একটা মামলা ছিল, সেদিন একটা ম্যাট্রিমোনিয়াল শ্যুট ছিল, আমি গিয়েছিলাম এবং সেদিনকে কোর্টের কাজ বাজ সমস্ত কিছু মিটিয়ে ফিরতে এবং ক্লায়েন্টের সাথে মিট করে, ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে সমস্ত কিছু করতে করতে আমার বেশ সন্ধে হয়ে যায়। তো সেদিনকে, কারণ কোর্টের পরে অনেক সময় অনেক রকমের কাজ থাকে যেগুলোকে কমপ্লিট করেই আমাদের বেরোতে হয়। তো প্রায় তখন ওই 7টা আমার বেজে গিয়েছিল। সেদিন বারাসাত থেকে এসে আমি বাড়িতেই ফিরছিলাম, উলুবেড়িয়াতেই ফিরছিলাম। এবার বারাসাত থেকে উলুবেড়িয়া ফেরার সব থেকে সহজ উপায় হচ্ছে আমি বারাসাত থেকে সোজা আসবো, এসে যেখান থেকে ওই আমাদের এক্সপ্রেসওয়ে, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে যে টার্নটা আছে, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে নিয়ে একদম বালিখাল হয়ে, ঠিক আছে, ওইখানে হয়ে একদম সোজা আমার বম্বে রোড ধরে নিলাম, আমি কোনায় চলে এলাম বাড়ি দিকে। তো যাই হোক, দ্যাটস নট ম্যান্ডেটারি,
তো বিষয়টা হচ্ছে যে আমি যেদিন ফিরছিলাম সেদিন আমার অভ্যেস, আমি একটানা বেশিক্ষণ বাইক চালাই না, ল্যাদ লাগে, ঘুম পেয়ে যায় আমার অনেক সময় বাইক চালাতে গেলে, এটা আমার একটা প্রবলেম রয়েছে। তো আমি একটু চা খেতে দাঁড়াই, অনেক সময় একটু সিগারেট খেতে দাঁড়াই। তো সেদিন অনেকটা আসার পর ওই বালি খালটা বার করি, ওই যে লাইন দিয়ে সেই বালি হলটার পরেই যে চায়ের দোকানগুলো লাইন দিয়ে আছে, ওখানে এক কাকিমার দোকান আছে, যেই দোকানটাতে আমি দাঁড়াই, এবং ওইটা একটুখানি বাকি এর থেকে একটু আলাদা হয়, মানে সব তো ওইদিকে লাইন দিয়ে দোকান পুরো, যারা যায়, যারা আপনারা যারা যান তারা জানবেই সবাই, যে পুরো লাইন দিয়ে পরপর দোকান আছে, এবং একটু কিছু ছেড়ে গিয়ে একটা ওই যেখানটা টার্ন নিচ্ছে একদম কোনার দিকে এক্সপ্রেসওয়ের দিকে, যেখানটা টার্ন নিচ্ছে কোনার দিকে, তো সেইখানটা একটা দোকান আছে আলাদা করে সেপারেট, আমি সেইখানে দাঁড়াই, আমি চাটা খাই প্রত্যেকবার ওই দোকানটাতেই আমি দাঁড়াই। তো সেদিনকেও প্রায় ওখানে আমার আস্তে আস্তে যেদিনকে জ্যাম ছিল পুরোপুরি আমাদের এই মধ্যমগ্রামের এই রাস্তা জ্যাম ট্যাম কাটিয়ে আমার ওখানে পৌঁছতে মোটামুটি ওই 9টা, হ্যাঁ 9টাই, হ্যাঁ ওরকম সময় লেগেছে। তো আমি গেছি, স্বাভাবিক দোকানে গেলাম, তো দোকানটা ফাঁকাই থাকে, খুব একটা বেশি ভিড় থাকে না, টুকটাক 2-1 জন লোক থাকে, কিছু কাকু লোক থাকে। তো আমি দাঁড়িয়ে, আমাকে উনি কাকিমা চিনতে পারলেন যে এসো বসো, চাটা খেলাম, আমি যাকে একটা সিগারেট দাও। সেদিন আমার কাছে লাইটার ছিল, তুই জানিস আমার লাইটারের শখ আছে প্রচণ্ড, বাট আমার সেদিকে পরে লাইটার নেই। মানে আমি প্রথম লক্ষ্য করলাম দোকানের একটা লোক না অনেকক্ষণ ধরে আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, অদ্ভুতভাবে তাকিয়ে আছে, এবং লোকটাও খুব অদ্ভুত। মানে লোকটাকে দেখলে মনে হবে যেন তার কত জন্মের ঘুম বাকি, কত জন্ম যেন লোকটা ঘুমায়নি। আমার প্রথম থেকে এটাই মনে হয়েছিল যে খুব খুব নেগেটিভ অরার একটা লোক, খুব নোংরা, বাট আবার লোকটাকে দেখে ভদ্রলোক মনে হয়, মানে মনে হয় না যে ও কোনো মানে কি বলবো, সবাই আমরা মানুষ, আমরা সবাই সমান, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব অনেক সময় যারা ধর মাঠে ঘাটে কাজ করে সেটা থাকেই, আমার সেই রকম মজুর মনে হয়নি, বা সেরকম আমার মজদুর মানুষ মনে হয়নি। আমি সম্মান রেখে বলছি সবার প্রতি, আমার সেটা মনে হয় না। আমার মনে হচ্ছে যে হ্যাঁ উনি হয়তো সম্ভ্রান্ত পরিবারের কেউ, বাট ওনার চাহনি খুব অদ্ভুত ছিল ভাই। এবার আমি দেখলাম উনি সিগারেট খাচ্ছেন, আমি একবারই ওনাকে বললাম যে এরকম একটা লাইটার দেবেন আমার দিকে একটু। উনি আমাকে প্রশ্ন করছেন, আপনাকে না কোথায় দেখেছি আমি? আপনাকে কোথাও দেখেছি? আমাকে দেখেছেন? আচ্ছা বলছে, তখন বলছে যে হ্যাঁ আপনাকে দেখেছি, সত্যিই দেখেছি। আপনি কি এরকম ইউটিউব কিছু কি করেন? হ্যাঁ আমার তো চ্যানেল রয়েছে পডকাস্টের, আমি তো স্পিরিচুয়াল কন্টেন্ট বানাই, লৌকিক দেবদেবী দিয়ে কন্টেন্ট বানাই, কিছু স্পিরিচুয়াল এপিসোড করি পডকাস্টে, সেগুলো করি। তাছাড়া আমার অডিও স্টোরি করতাম আগে। তো ও আমার পডকাস্টের একটা ও দেখেছে কিছু এপিসোড, বলছে যে হ্যাঁ আমি আপনাকে ওখানেই দেখেছি, কিছু আপনার রিলস দেখেছি ইনস্টাতে। আমি আচ্ছা আপনি ইনস্টাগ্রাম করেন? বলছে হ্যাঁ আমি তো গভর্নমেন্ট জব হোল্ডার একজন। আমাকে অবাক লাগলো যে গভর্নমেন্ট জব হোল্ডার মানে কোথাও ন্যাশনাল, মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করেন এমপ্লয়ি উনি। আমি বিস্তারিত বলছি না কি ডিপার্টমেন্ট, ওগুলো বলাটা উচিত নয় অবশ্যই। তো আমি শুনলাম, আচ্ছা। তো তারপরে হঠাৎ করে আমাকে প্রশ্ন করছে যে আচ্ছা দাদা, আপনারা যে ঘটনাগুলো বলেন, আপনি তো অনেক জায়গায় পডকাস্ট করতে গেছেনও, আমরা তোর চ্যানেলেও দেখি, তোকেও চেনে, গৌরবকেও চেনে, বললো যে আপনার তো অনেক জায়গায় গেছেন, আপনার বন্ধুরাও আছে যারা এরকম পডকাস্ট করে, সব কি সত্যি হয়? এবার এই কোয়েশ্চেনটা তো মানে আমি প্রচুর ফেস করি যে সব কি সত্যি হয়। এবার মানুষকে কি করে বোঝাই যে আমরা যেগুলো বলি মন গড়া কথা নয়, ঠিক আছে? কিছু উড়োখই গোবিন্দায়নমের জন্য আমাদেরকে এই প্রশ্নগুলো অনেক সময় ফেস করতে হয়, যারা নিজেদেরকে বিশাল একটা মানে বৈজ্ঞানিক একটা মনস্কতা মনে করেন, এবং তারা মানে বিজ্ঞান ভূত স্বীকার করেন, সব ফালতু কথা। তো যাই হোক, আমি বললাম যে হ্যাঁ দাদা দেখুন, যেগুলো আমরা এক্সপিরিয়েন্স করেছি সেই রকম ঘটনাই কিন্তু আমরা বলি, আমরা শোনাই, এমন কোনো ঘটনা শোনাবো না যেখানে অবাস্তবতা রয়েছে বা সেটা আমরা বিশ্বাস করিনি। আমরা টেস্ট করি, ঘটনা জানি, শুনি, সে তারপরে বলি। তো তারপরে আমার হঠাৎ করে লোকটা একটা অদ্ভুত কথা বললো, আমার একটা ঘটনা শুনবেন? আমি বললাম, তখন অলরেডি 9টা বাজে, 9:15 পার হয়ে গেছে। তখন বললাম না 9টার সময় দোকানে ঢুকেছি, প্রায় 10-15 মিনিট অতিবাহিত হয়ে গেছে। আমি বলছি আমার একটা ঘটনা শুনবেন? যে হ্যাঁ, কিন্তু সময় তো এখন কম আছে। তখন বলছে যে হ্যাঁ তাও ঠিক, আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? এবার দেখ ভাই, পার্সোনাল নাম্বার শেয়ার করে দেবো দুম করে? তুই জানিস অনেক সময় মানে আমি সবার প্রতি আপনাদের প্রতি রেসপেক্ট রেখেই বলছি, অনেকে ভুলভাল ফোনও করে, উল্টো পাল্টা কারণে
বেকার। অথবা জাস্ট কথা বলার জন্যই ফোন করে। কথা বলার জন্য ফোন করলে তো কথা বলাই যায়, কোনো অসুবিধা নেই। না সেটা বলছি না, ইরিটেটিং কল কিছু আসে না, যে হ্যাঁ ডিস্টার্ব সেটা করার বুঝতে কল, পারছি তুই যেটা হ্যাঁ বলছিস। হ্যাঁ বেকার বেকার ফালতু ফালতু হুম। কোনো কারণ নেই। আমাকে একদিন একজন ফোন করে যাওয়ার এপিসোড দেখে, আপনি পারবেন এই করতে, এটা করতে, এটা কেন চালিয়েছেন? আরে ভাই কেন চালিয়েছেন আমি বুঝবো, হ্যাঁ কেন কেন পডকাস্ট করেছি না আমি জানি, কেন এপিসোডটা করেছি আমি জানি, তো আমি কেন উত্তর দেবো? তো এরকম আমি ভাবলাম যে দেবো, হ্যাঁ ঠিক আছে দিয়ে দিই লোকটাকে। কারণ আমি ওনাকে জাস্ট আসার সময় জিজ্ঞাসা করেছিলাম যে দাদা আপনি কি অসুস্থ? লোকটা হাসলো, ও বলতে পারেন, মাথার রোগও বলতে পারেন, শরীর রোগও বলতে পারেন, আমি নিজেই বুঝতে পারছি না, আমার যা পরিস্থিতি দাদা আমি পাগলই হয়ে যাবো। আচ্ছা আপনার কাছে সময় থাকলে এখনই বলতাম। আমি ঠিক আছে আপনি আপনার নম্বরটা আমাকে একটুখানি মিসড কল করে রাখুন, আমি আপনার সাথে পরে যোগাযোগ করে নেবো। এবার আমি সেদিন বাড়ি গেছি, লোকটা আমাকে সেদিনকে ফোন করেছে 12টার সময়। ভাই আমি ধরিনি, বিশ্বাস কর আমি ধরিনি, আমি ঘুমিয়ে পড়েছি। তারপরের দিনেও লোকটা দুপুরবেলার দিকে ফোন করেছে, আমি ধরিনি। তারপরের দিনও রাত্রে ফোন করেছে, আমি ধরিনি। কারণ 2 দিন ধরে লোকটা আমাকে ফোন করে যাচ্ছে, মেসেজ করছে, মানে আমি তা ঠিক লোকটাকে করাটা আমার প্রথমে সুবিধার মনে হয়নি, বলছি না যে কেউ একটা খুব রহস্যজনক লাগছিল, হ্যাঁ ধর ফালতু বকবে, ধরবো না। তার একদিন হলো হচ্ছে যে তার 2-3 দিন পরেই, হ্যাঁ আমি চেম্বার করেছি, উনি সেদিনকে সন্ধ্যাবেলা ফোন করেছিলেন, সেরকম কাজ বাজ ছিল না। আমি তখন ভাবলাম যে যাক এতবার ফোন করছে একটা বয়স্ক লোক, কথা বলি তাহলে কি যা হয় হবে, আজ ফাঁকা আছি। কারণ দেখ কাজের টাইমে কন্টেন্ট বানানোর সময় এই সমস্ত ফোন এন্টারটেন করা তুই বুঝতে পারছিস একটা নেক্সট টু ইম্পসিবল ব্যাপার। তো ফোন ওনাকে যখন রিং করছিলাম ধরলাম, আমি হ্যাঁ দাদা বলুন, সরি আমি ফোনটা ধরতে পারিনি, তো একদিন আমি দুঃখিত তার জন্য, আমি একটু কাজের মধ্যে ছিলাম। বললো না দাদা ঠিক আছে, আমি একটু কথা বলতে চাইছি, আমার খুব অসুবিধা হচ্ছে। কি অসুবিধা আপনার? আমার প্রথম কথা যেটা বললো, দাদা আমার রাতে ঘুম হয় না। আমার রাতে ঘুম হয় না, ডক্টর দেখান, ভালো ডাক্তারের কাছে যান, পরামর্শ নিন। বলছি না রে ডাক্তারে আমার নয়, আপনার কাছে সময় আছে? আমার তো সময় লাগবে। আমার যেটা খুব অদ্ভুত প্রশ্ন করে বললো সময় আছে, যেটাই সব থেকে কঠিন দেওয়া মানুষকে। যে হ্যাঁ বলুন সময় আছে, বলুন আছি, আজকে ফ্রি আছি। সমস্যাটা কী নিয়ে? লোকটা বলছে আমি তো নিজেই জানি না সমস্যাটা কী নিয়ে। তো হয়তো আমার মনে হয় আমি যেখানে আছি সেটা একটা সমস্যা, আবার কখনো মনে হয় আমি নিজেই হয়তো একটা সমস্যা। আমি তাহলে খুলে বলুন, এত মানে হিয়ালি না করে খুলে বলুন। তো উনি বলতে শুরু করলেন। উনি প্রথমে ওনার একটা ডেসক্রিপশন দিলেন আমার কাছে, আমি এই করি দাদা, আমাকে আগেও আপনি বলেছি আপনাকে, আমার এই চাকরি বাকরি, আমার এই জায়গায় বাড়ি। কোথায় বাড়ি? কোন নগরে বাড়ি, পুরো আমি ডিটেলস আমি দেবো না, আমার এই জায়গায় বাড়ি, আমার এই বাড়ির সিচুয়েশান, হ্যাঁ এবং বাড়ির সিচুয়েশান আমি খুলেই বলি যে একটা পুরোনো দিনের বনেদি বাড়ি, যৌথের বাড়ি ছিল আগে, যৌথ বাড়ি ছিল, যৌথ, হ্যাঁ যেটা হয় পুরোনো দিনে, তুই তো জানিসই, তুই নিজেও একটা যৌথ পরিবার থেকেই বিলং করিস। তো সেখানে একটা যৌথ বাড়ি, বেশ পুরোনো আমলে, সেটা এখন রিনোভেট করে বাড়িতে নতুন করে আবার পাথর বসেছে, বাড়িতে মন্দির রয়েছে একটা। বাড়িতে মেম্বার বলতে গেলে উনি এখন বর্তমানে, ওনার স্ত্রী এবং কন্যা, যারা এই মুহূর্তে বাড়িতে নেই। এটা আমি বলে রাখলাম, এটা পরে আসছি। যারা এই মুহূর্তে বাড়িতে নেই, স্ত্রী কন্যা, ওনার এক মানসিক ভারসাম্যহীন একজন দাদা, আর বাড়ির এক কাজের লোক। মানে এরাই থাকে এখন? এরাই থাকে। এবার উনি বলতে শুরু করলেন, আর বাকিরা সেপারেটেড? হ্যাঁ বাকিদের মানে ওরা এখানে কেউ থাকে না, বাকি যারা ভাই যারা আছে তারা সব চলে গেছে। ওই বাকি পোর্শন, ওইদিকে পিছনের পোর্শন অনেক বড় বাড়ি ভাই, বিরাট বাড়ি, মানে ওই একটা পোর্শনটাই ওদের যে পোর্শনটা সেটাই অনেকটা, মানে প্রায় ধর না 4-5 কাঠা জায়গা নিয়ে একটা পোর্শন। কি বলছিস? হ্যাঁ ভাই অনেক বিরাট বড়। আবার অন্য পোর্শন আছে, ঠিক আছে, ওই সময়কার জমিদার বাড়ি টাইপের আর কি। তো লোকটা বলছে আমাকে, দাদা দাদা বলে বলবেন না, আমি অনেক ছোট আপনার থেকে বয়সে। বলছে আর আমি বলছি, বলছে দাদা আমি প্রথম যখন আমার ফিল হলো যে কিছু একটা ঘটছে হয়তো, তখনই মনে হলো অনেকটা দেরি হয়ে গেছে। আমার শুরু হলো প্রথম, আমি আমার বউ, তার সঙ্গে আমার খুব অশান্তি হতে শুরু করলো। যে আমার সঙ্গে আমার বউয়ের সম্পর্ক দাদা খুব ভালো, আমি বিয়ের পর থেকে কোনো অন্য নারীর সঙ্গে জড়াইনি। আমাদের প্রেম করে বিয়ে ছিল, আমাদের একমাত্র কন্যা সন্তান।
সে প্রথম যেটা হতে শুরু করলো, আমার বউয়ের সঙ্গে আমার অকারণে ঝগড়া, কোনো কারণ নেই, কিছু নেই, আমার বউয়ের সঙ্গে ঝগড়া। আমার বউ আমাকে উল্টোপাল্টা কথা বলছে, আমি বউকে উল্টোপাল্টা কথা বলছি, শালা বিয়ে করে ভুল হয়ে গেছে, এ বলছে তোমার মুখ দেখা পাপ। বউয়ের সঙ্গে ঝগড়া হচ্ছে দিনের পর দিন। তারপরে লক্ষ্য করলাম আমার চাকরির জায়গাতেও ঝগড়া হচ্ছে। চাকরিতে আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো, আমি সবার সঙ্গে আমি সমান সম্পর্ক বজায় রেখে চলি, কিন্তু তাও আমার কাজের জায়গায় দেখলাম ঝামেলা শুরু হয়ে গেছে। কোনো কারণ নেই, কিছু নেই, আমি লোকের উপরে মাথা গরম করে ফেলছি, চিৎকার করে ফেলছি। বললাম অন্য একজন বন্ধু যারা কর্মের জায়গায়, তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক, তাকে উল্টো পাল্টা কথা বলেছি, ছোটো করে দিচ্ছি। কিন্তু আমি পরে যখন রিয়েলাইজ করছি নিজে, আমি আফসোস করছি কেন বললাম, ওভার রিঅ্যাক্ট করে ফেলছো। বলছেন আমি নিজেই মানে যাকে তাকে যাথা বলে দিচ্ছি। তো এই ঘটনা এখন চলছে, আমার বউয়ের সাথে আমার প্রচণ্ড ক্ল্যাশ করা শুরু করলো। এটা টাইমলাইনটা কি? উনি বলছেন যে এটা শুরু হয়েছে ওনার সঙ্গে 1 বছর আগে থেকে। মানে আমি যেই সময় শুনেছি হয়ে গেল মোটামুটি মাস 6। 2025-এ শুনেছি। হ্যাঁ, তো আমার হয়ে গেল, হ্যাঁ ওই সময় ঠিক। তো উনি বলছেন যে এরকম 1 বছর আগে থেকে ওনার সঙ্গে এরকম ঘটনাটা ঘটছে, শুরু হলো এরকম বলছে। তারপর থেকে বউয়ের ঘর আলাদা হয়ে গেল। ঘরই আলাদা হয়ে হ্যাঁ, গেল? মানে বউ আর ওনার সঙ্গে সহবাস করতেন না, আলাদা করে থাকতেন শুধুমাত্র বাড়ির মধ্যে, এইটুকুই। বলছে তারপর থেকে উনি ফিল করা শুরু করলেন রাতে না ঘুম হচ্ছে না, বলছে আমি ঘুমোতে চাইছি, আমার ঘুম পাচ্ছে, আমি শুচ্ছি, যে জায়গায় আমি শুই এতগুলো বছর ধরে, জন্ম থেকে আমি ওই ঘরেই থেকেছি, সেই ঘরেই আমি শুচ্ছি, কিন্তু আমার ঘুম হচ্ছে না, মনে হচ্ছে না। হ্যাঁ, বলছে আমি ঘুমোতে পারছি না দাদা, আমার ঘুমে চোখ ঢুলে আসছে কিন্তু আমি ঘুমোতে পারছি না। মানে এইরকম একটা সিচুয়েশন। বলছে দাদা ভাবুন আপনি আমি কতটা কষ্টে আছি। আমি বলছি কষ্টে আছি মানে? বলছে দাদা এটা তোমার সঙ্গে এখনো হয়, আমি এখনো ঘুমোতে পারি রানিং। আচ্ছা স্ট্রেঞ্জ। তারপর বলছে হ্যাঁ, এবং তারপর আমার সঙ্গে যেটা ঘটা শুরু করলো, আমার অর্থনৈতিক দিক থেকে হঠাৎ করে কোথাও কিছুতেই খুব ডাউন যেতে শুরু করলো। বলছে দেখুন আমি স্যালারিড পার্সন, আমার একটা ফিক্স স্যালারি রয়েছে, কিন্তু আমি তার সত্ত্বেও কোথাও গিয়ে এমন কিছু ভুল ডিসিশন নিতে শুরু করলাম, ভুলভাল জায়গায় ইনভেস্ট করে দিতে লাগলাম। বলছে একবার একটা পরিচিত লোক বললো ব্যবসায় ইনভেস্ট করতে, আমি কোথাও কিছু না ভেবে সেভিংসের প্রায় 5 লক্ষ টাকা আমি দিয়ে দিলাম, আমার টাকাটা ফ্রড হয়ে গেল। যেরকমভাবে আমি আস্তে আস্তে ইকোনমিক্যালি ভেঙে পড়তে শুরু করলাম, আমি ভুলভাল স্টকে ইনভেস্ট করে দিতে শুরু করলাম, দেখছি পুরোপুর ডাউন হয়ে যাচ্ছে, আমি যাই করছি তাই গন্ডগোল হয়ে যাচ্ছে। বলছে এরকম হতে হতে একজন বউ বললাম তোমার সাথে কিছু কথা আছে। যে কি কথা? লোকের বয়স কত? হ্যাঁ মিড এজ ভাই, মানে চাকরি বাকরি এখনো আছে, ওই 45-50 হবে, হয়তো 50 বছর বয়স হবে। পার্টিকুলারলি তো আমি ডেট অফ বার্থ দেখিনি, 50 বছর তো হবেই, চাকরি বাকরি করেন। বলছে একটু শোনো, তোমার সাথে কথা আছে, বউ বলেছে আর কি। আমি গেলাম, হ্যাঁ বলো কি হয়েছে। তোমার মেয়ে তো যায় না কি কোথাও কিছু করছে কিনা, বাট আমি আজকে খেতে বসে দেখলাম ওর মানে ঘাড়ে আঁচড়ের দাগ দেখতে পেলাম। মেয়ের বয়স কিরকম? 16 বছর, যে সময় আমি ঘটনা শুনেছি আগের বছর। ওরা এখন তাহলে 17-18 হবে হয়তো। আর সবাই আর কি এইচএস দিয়েছে আর কি, ঠিক আছে। বলছে 16-17 রেঞ্জে। হ্যাঁ, বলছে ঘাড়ে একটা আঁচড়ের দাগ দেখতে পেলাম এরকম। বলছে যে আঁচড়ের দাগটা 3টে আঙুলের দাগ। বলছে খুব রেগে গেছে শুনে। বলছে আমি তখনও রেগে গেছি, মেয়েকে ডেকে উল্টো পাল্টা কথা বলেছি, কোথায় কি করে এসেছিস, স্বাভাবিক যেটা হয় বাবা মার একটা ব্যাপার। বলছে আমি তো কোথাও কিছু করি না, আমি জানিও না এরকম দাগ আছে। তারপরের দিন এসে আমার মেয়ে বলছে মা আমার দেখো তো পেটে কিরকম জ্বালা করছে, এখানে আমি আবার এরকম আঁচড়ের দাগ পেয়েছি, 3টে আঙুলের দাগ, এবং ওই 3টে আঙুলের দাগ এরকম ভাবে এরকম কাটা চেরা দাগ। এবার যেটা হতে লাগলো, বলছে যে প্রথম আমি বুঝতে পারছি না কি হচ্ছে, কি ঘটনা ঘটছে, আমি তো মেয়েকেই দোষারোপ করছি, কোথায় কি করেছে। মেয়েও খুব মোরালি ডাউন হতে শুরু করলো, এবং 1-2 দিন ছাড়াই মেয়েটার বিভিন্ন অঙ্গে, বিভিন্ন প্রাইভেট পার্টসেও মানে রক্তমাখা আঁচড়ের দাগ দেখা যায়, এবং সেই আঁচড়গুলো খুব ব্রুটাল, মানে খুব ডিপ কাট, যার জন্য রক্তটাও। হ্যাঁ, এবং মেয়ে অদ্ভুত ব্যাপার, মেয়েটাই সেই মাকে বলছে, বাবাকে বলছে আমার কেন এরকম হচ্ছে। স্বাভাবিক, যদি কিছু না করে তারপরে এই জিনিসটা হওয়া তো ন্যাচারাল একদমই না। বলছে আমার কেন এরকম হচ্ছে, আমি কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। তো তারপর থেকে ওনার যে বউ ওয়াইফ বলে ঠিক আছে মা তুই তাহলে একটা কাজ কর,
তুই আজকে থেকে আমার সাথেই শো। আলাদা শুতো। হ্যাঁ, মেয়ের রুম তো ভাই বড় হয়ে গেছে, একটা আলাদা রুম ছিলই। তো তারপর থেকে বললো যে ঠিক আছে তুই মায়ের সঙ্গেই শোতে হবে। বললো যে ঠিক আছে। তো মায়ের সঙ্গে যখন থেকে শোয়া শুরু করলো তখন সেরকম আর এফেক্টস কিছু আর মানে হয়নি, যে মানে আচর টাচরের দাগ নেই। আচরটা চলে ডাক্তার পাওয়া যায়নি। মা বললো যে তাহলে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে, হয়তো ওর কোনো রিলেশন ফিলেশন আছে, হয়তো কিছু হয়েছে। কিন্তু তাও মা মানে মানতে চাইছে না যে ও অন্য কোনো কারণে বা কোনো অলৌকিক ব্যাপার ওদের তো মাথাতে আসেইনি, কিছু আসেইনি। এবার মানে মায়ের কাছে শুচ্ছে তখন যখন দেখছে যে এইসব দাগ ফাগ হচ্ছে না, হুম। তখন ওর মা ভেবেছে হয়তো একা শুতো, হয়তো কেউ আসতো বা হ্যাঁ, যেটা হ্যাঁ, হয় বেসিক্যালি, হ্যাঁ, তো হয়তো ঘরে কেউ লুকিয়ে ঢুকতো, তার সাথে কিছু হতো। আর হুম, মানে জিনিসটাকে ম্যানেজ করার জন্য ও নিজে থেকেই এসে হয়তো হ্যাঁ, নিজে বলছে। থেকে এসে বলছে আর কি। ওর মা এটা ভাবে সাইকোলজি। সাইকোলজি, যেটা হয়। ওর মায়ের হঠাৎ শরীর খারাপ হলো আর কি, মানে মেয়ের মায়ের মানে লোকটার বউয়ের। মানে মেয়েটা জবে থেকে ওর কাছে শুতে গেল। হ্যাঁ, হুম। মেয়েটা যখন থেকে শুতে গেল ঠিক 2 দিন পর থেকে প্রচন্ড শরীর খারাপ, প্রচন্ড নাকি জ্বর। ওকে। শুধু জ্বর না, বলছে গোটা গা আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, তার সঙ্গে জন্ডিস। বিলিরুবিন টেস্ট করিয়ে দেখলো হাই বিলিরুবিন। মানে জবে থেকে মেয়েটা শুচ্ছে ঠিক তার 2 দিন পর থেকেই, এবং প্রলাপ বকছে, ভুল ভাল কথা বকছে। হ্যাঁ, আমি চলে যাবো, আমি যাবো, আমি যাবো। বলছে খালি বলতে আমি চলে যাবো, আমি চলে যাবো। বলছে আমি সেবা করছি, তুমি চলে যাও, আমি চলে যাবো, আমি চলে যাবো, এরকম। তো যখন এরকম ঘটছে, লোকটা প্রথম যেটা করলো যে লোকটা বললো যে ঠিক আছে তুমি একটা কাজ করো, তোমাকে তাহলে কদিন বাপের বাড়িতে পাঠিয়ে দিই, তুমি থাকো ওখানে। এবার মেয়েকে এবং মেয়ের মাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। খুব দূরত্ব ছিল না, যে কারণে মেয়ের স্কুলের কোনো অসুবিধা হয়নি, কাছাকাছির মধ্যেই তাদের মানে ওনার শ্বশুর বাড়ি লোকটির। তো অদ্ভুতভাবে যেদিন বউ এবং মেয়ে বাপের বাড়ি চলে যায়, ওই বাড়ি ছেড়ে চলে যায়, তার 3 দিনের মধ্যে শরীর ঠিক হয়ে যায়। জন্ডিস, হাই বিলিরুবিন, জ্বর, তার সঙ্গে জন্ডিস এবং জ্বর খুব একটা মানে ডিফিকাল্ট একটা কম্বিনেশন ভাই। আমি এটা চাক্ষুষ করেছি আগে, আমার বাবার হয়েছিল, খুব কষ্ট ভাই। কিছু খাওয়া যায় না, কিছু করা যায় না। আমার নিজের জন্ডিস হয়েছিল ক্লাস 9-এর সময়। আমারও হয়েছিল। সেই সময়টা আমি এখনো ফিল করতে পারি যে কি প্রবলেমেটিক গেছে। আবার তার সঙ্গে জ্বর। এক্স্যাক্টলি। আমি কিন্তু তো সেটা ভাই 3 দিনের মধ্যে কিভাবে সারবে? কিভাবে সারবে, প্রশ্ন উত্তর তো এটাই যে কিভাবে সারবে। ওই 3 দিন পরে ঠিক ফোন করে বলছে এটা কি বিলিরুবিন নর্মাল কোনো কিছু হয় হচ্ছে কখনো না। এরকম? আমি তো দেখিনি, আমি পরে দাঁড়া, এখন তো সবাই শুরু, এটা এখন অনেক কিছু বাকি আছে। 3 দিনের পরে বলছে নাকি সব নাকি ঠিক হয়ে গেছে। এবার মেয়ের বাড়ির লোক একটু ওই তান্ত্রিক গুনিন ফুনিন এরকম বিশ্বাস করে। তো মেয়ের যে মানে মেয়ে মানে কি ওই বউটা আর কি, ওনার যে বউয়ের বাড়ির লোক এগুলো বিশ্বাস করে। আমার ভাই ফাই আছে, তো উনি নাকি কোনো একটা গুরুজির বাড়িতে নিয়ে গেছেন, উনি বলেছেন তোমাদের বাস্তুতে প্রবলেম আছে। ঠিক আছে ভাই, এখনকার দিনে তো সত্যি কথা বলতে গেলে এরকম ভুলভাল প্রেডিকশন দিয়ে টাকা কামানোর লোক অনেক আছে, তুইও জানিস আমিও জানি। তো সেখানে দাঁড়িয়ে বিশ্বাস করেন, লোকটাকে ইনফর্মও করেছিল যে তোমার বাস্তুতে প্রবলেম আছে মনে হয়, ও লোকটা বিশ্বাস করেনি কোনো। বলছে হয় নাকি, 1 বছরের পুরনো বাড়িতে রোজ পুজো হয়, নিত্য পুজো হয়, মায়ের পুজো হচ্ছে। তার থেকেও বড় কথা, এত বছরের বাড়ি যদি বাস্তুতে প্রবলেম থাকতো তাহলে এত বছর কোনো প্রবলেম হলো না। হ্যাঁ, হুট করে বাস্তুতে প্রবলেম। হুট করে বাস্তুতে প্রবলেম কি বলবে, কোনো বলছে তো ওদের বাড়ি বাস্তু মতেই বানানো বাড়ি। আগেকার দিনে তো তাই হতো। হ্যাঁ, বলছে আমাদের ফ্ল্যাট তো নয়, বাড়ি। কুলপুরোহিত এক্স্যাক্টলি, বলছে আমাদের কুলপুরোহিত ছিল, তিনি এসে সমস্ত কিছু করেছেন। ঠিক মানে যেরকম- এলিমেন্টাল কোনো জায়গাতে প্রবলেম হওয়ার না না, কথাই না। ঈশান কোণে বাথরুম নেই, দক্ষিণ পশ্চিমে বাথরুম নেই, হ্যাঁ, ঠাকুর ঘরের জায়গায় ঠাকুর ঘর, রান্নাঘরের জায়গায় রান্নাঘর, একদম পুরো প্ল্যান মাফিক যেরকম হয় সেরকম পুরো করা। হ্যাঁ, বাড়ির ইভেন উনি ওনাদের মানে যে বাড়ির যে রং বাইরে থেকে সেটা ওনাদের সঙ্গে ম্যাচ করেই করে, এবং সেই রং অনুযায়ী সব কিছু আছে এখনো পর্যন্ত। ওনারা রং করালে ওই রঙই করান। ঠিক আছে, একটু বাইরেটা হচ্ছে একটু ইউলুইশ টাইপের, মানে বেজ কালার। হ্যাঁ 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 হ্যাঁ, বাইরের দিকটা আর কি। তো ওইরকম টাইপেরই রং করা। তো বিশ্বাস করেন, ধর ভাওতা দিয়েছে তুমি বাড়ি এসো, আর বউয়ের মনে ওটা ঢুকে গেছে না আমি বাড়ি যাবো না। কে বলেছে ভাওতা দিয়েছে? মানে ওই হাজব্যান্ড? হ্যাঁ, হাজব্যান্ড মুখে বলছে তোমাকে ভাওতা দিয়েছে, এগুলো বিশ্বাস করো না তুমি, চলে এসো বাড়ি, চলে এসো, ঠিক হয়ে যাবে। এবার বউয়ের মনে ঢুকে গেছে যে আমি বাড়ি যাবো না,
মেয়েও বাড়ি যাবে না, আমিও বাড়ি যাবো না। তুমি এমনিতেও তোমার মানে ব্যবহার ঠিক নেই, তুমি আগে নিজে শোধরাও, নিজেকে পাল্টাও, তুমি যা করেছো সেগুলো পাল্টাও, মানে যেটা হয় আর কি। দেখ, আউট অফ সাইট আউট অফ মাইন্ড এমনিই বলে। এত বছরের সম্পর্ক, হঠাৎ করে বউ বলছে আমি আর যাবোই না, সংসারই করবো না তোমার সাথে। 17 বছর 16 বছর একটা মেয়ে আছে, বলছে আমি সংসার করতে যাব না। হাজার একটা ব্লেম চাপিয়ে দিচ্ছে লোকটাকে, হ্যাঁ তুমি এই তুমি সেই হ্যান ত্যান। আর লোকটা বলছে আমিও রেগে যাচ্ছি, আমিও উল্টো পাল্টা গালাগালি করছি, যেটা আমার সব বিরুদ্ধ। আমি রেগে গেলে আমি গালাগালি করি না, আমি রেগে গেলে চুপ থাকি। আচ্ছা, আমি উল্টো পাল্টা গালাগালি দিচ্ছি ফোনে। আবার কি মানে এমন পর্যায়ে চলে গেল, 2 দিন পরে আমি বউকে ফোন করে, নিজে থেকে ফোন করছি অমুক বাড়ি আসবি কিনা বল, হ্যাঁ তোকে জানে বেরো দেবো। সব হ্যাঁ, এটা আমি করছি, এটা আমি বিশ্বাস করতে পারছি না। বলছে আমি পাগল হয়ে যাচ্ছি, আমার ঘুম আসছে না, আমি প্রত্যেক রাতে ঘুমাচ্ছি, চোখ বন্ধ করে পড়েছি, আমি বুঝতে পারছি যে আমার ঘুম হচ্ছে না। আমি ডাক্তারের কাছে গেলাম যে আমার কী রোগ আছে, আমার শরীরের সমস্যাটা কী। যে ডাক্তার দেখিয়েছি, আপনি বললেন যে ডাক্তার দেখান, আমি ডাক্তার দেখিয়েছি দাদা, ডাক্তার দেখিয়ে আমার কিচ্ছু হয়নি। মানে যেটা প্রথম দিন বলেছিল, হ্যাঁ চায়ের দোকানে বললো না, হ্যাঁ, আমাকে যেটা বললাম, বলছে আপনি বললেন যে ডাক্তার দেখান, আমি ডাক্তার দেখিয়েছি দাদা, আমার কিচ্ছু হয়নি। বলছে দাদা এরপরে শুরু হলো একটা খুব অদ্ভুত ব্যাপার। আমি কি অদ্ভুত ব্যাপার? আচ্ছা, আমি ঘরে যখন ঢুকতাম, আমার চাকরি বাকরি করে এসে আমার দাদা থাকতেন আর আমাদের কাজের মাসি থাকতেন। কাজের মাসি সারাদিন থেকে দাদাকে সন্ধ্যাবেলা ঘুম পাড়িয়ে দিয়ে ঘুমের ওষুধ দিত, ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে উনি চলে যেতেন। এবং আমি আসতাম পরে। আমি এসে আগে বউ থাকতো, দরজা খুলতো, এখন বড় ফাঁকা ফাঁকা লাগে, আমাকে একাকেই দরজা খুলতে হয়। আমি আসি, দরজা খুলে যখন ঘরে ঢুকি, ঘরে না খুব অদ্ভুত পচা গন্ধ পাই, কাইন্ড অফ মাংস পচা গন্ধ, খুব অদ্ভুত একটা গন্ধ, খুব পোড়া টাইপের একটা পচা, অথচ তার সাথে একটা পোড়া ব্যাপার আছে। মানে বিড়াল টেরাল মারা গেলে যেরকম গন্ধ পাচ্ছে সেরকম কি? ওই রকম উগ্র গন্ধ, একটু বার্নড। ওকে 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 ওকে, ঠিক আছে, উইদাউট এনিথিং গন্ধটা আসছে। হ্যাঁ, বলছে কোনো কিছু ছাড়া, মানে উনি ঢুকছেন ঘরে, দেখছেন গন্ধ পাচ্ছেন। সারাদিন তো বাড়ি ফাঁকা, তো বাড়িতে কেউ থাকে না, শুধুমাত্র উনি যিনি কাজ করেন উনি থাকেন, ওনার দাদা থাকেন, বউ আর চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, যিনি কাজের যিনি ছিলেন, তো উনি মাসি আবার কাজ করে দিয়ে উনি চলে যান বাড়িতে। সন্ধ্যেবেলাতে উনি ওনার টাইম মতন উনি চলে যান, থাকেন না, বাড়ি ফাঁকা, যেরকম পচা গন্ধ পাচ্ছি। বলছে আর আমি যখন ঘরে ঢুকতাম, আমি বিভিন্ন জায়গায় আমি দেখতাম থোক থোক রক্ত পড়ে আছে, যেরকম পিরিয়ডসের যেরকম ব্লাড হয়, ঠিক আছে, বাড়ি বিভিন্ন জায়গায় থোক থোক রক্ত পড়ে আছে। বলছে আমার অজান্তেই দাদা আমি নিত্য পুজো করতাম, এসে আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে মাকে ডাকতাম, মায়ের পুজো করতাম প্রদীপ সঙ্গে, আমার অজান্তেই আমি জানি না, আমি বন্ধ করে ফেললাম পুজো করা, আমি আর পুজো করতে পারছি না, আমি পুজো আর্চা করতে পারছি না, মন্দিরে ধুলো পড়তে শুরু করলো, আমি আর পুজো করতামই না, আমি যেতামই না ঠাকুর ঘরে, আমি আসতাম। এবং আস্তে আস্তে আমি আমার ছোটোবেলার যে আসক্তি, আমি মদ খেতাম, আমার ছোটোবেলায় আমি মদাসক্তি শুরু হয়ে গেল। আমি রোজ আসতাম, মদ কিনে নিয়ে এসে মদ খেতাম, এবং ঘরের মধ্যে অদ্ভুত সেই পচা গন্ধ, অদ্ভুত পচা গন্ধ, এবং বাথরুমে সিঁড়ির মধ্যে থোক 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 ব্লাড জমাট বাঁধা কালচে রঙের। এরপরে শুরু হলো দাদা একটা অদ্ভুত জিনিস, কি হচ্ছে, আমার বমি পেতে শুরু করলো। বলছে আমার বমি পাচ্ছে, কিন্তু আমি বমি করতে পারছি না। মদ খাওয়ার পর না? মদ খাওয়ার পর। আমার দাদা আপনার নেশার জন্য হচ্ছে। বলছে দাদা আমার বমি করতে পারছি না, তো আমি বমি পাচ্ছি, ওয়াক ওয়াক করছি বাথরুমে গিয়ে, কিন্তু বমি হচ্ছে না। আমি 2 দিন মদ খাওয়া বন্ধ করলাম, কিন্তু সেই রাত্রেবেলা আবার বমি পাচ্ছে। আমি খাবার খেলেই আমার বমি পাচ্ছে, আমি যখনই রাত্রে বাড়িতে এসে খাবার খাচ্ছি আমার বমি পেয়ে যাচ্ছে। আমি বেসিনে গিয়ে আমার ন্যাকার তুলছি, ওয়াক ওয়াক করছি, কিন্তু আমার বমি হচ্ছে না। বলছে এরকম 2-3 দিন চলার পরে দাদা আমার খুব রাগ হলো। আচ্ছা বলছে হ্যাঁ, আমি খাবার খেয়েই আমি বেসিনে গেলাম, বেসিনে গিয়ে আমার গলার ভিতরে আমি আঙুল ঢুকিয়ে দিয়েছি, বমি করবোই আজকে, আমাকে বমি করতে হবে। মানে উনি যেটা চাইছেন উনি পারছেন না, কিন্তু ওর মধ্যে আসছে বেগটা, ভাই বাপ সালা ঘুমোতে চাইছে ঘুমোতে পারছে না, বমি করতে চাইছে বমি করতে পারছে না বলে, যখন ওই বমি করতে গেল, প্রথমে বলছে ওই গলায় যখন আঙুল দিলাম না, আঙুল যখন বার করছি, দেখছি গলা থেকে একদলা চুল বেরিয়ে এলো হাতের মধ্যে। চুল বেরিয়ে এলো? হ্যাঁ, এবং তারপরে যখন বমিটা করছে,
ওই চুলটা বেরোনোর পরে বলছে পেট থেকে কোনো খাবার বেরোচ্ছে না, শুধু এরকম গুটি গুটি দানা 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 কি একটা বেরোচ্ছে, তার সঙ্গে পুরো হলুদ জল বেরোচ্ছে ভ্যার ভ্যার করে, এবং লাস্টে বলছে আর জল নেই, সেটা রক্ত বেরোচ্ছে। সাংঘাতিক, এটা সাংঘাতিক। মানে জলটা মানে কি, যেমন লসিকা প্রভাব আমাদের যেমন থাকে না, ভিতর থেকে খাবারের সাথে বেশি কি বলছে হলুদ রঙের খড়দোয়া টাইপের জল, যেমন মানুষের পাতলা পায়খানা হলে যেরকম হয়, বলছে ওই রকম প্রচণ্ড দুর্গন্ধ। বলছে মনে হচ্ছে আমি হয়তো পায়খানা খেয়ে ফেলছি হয়তো কোনোভাবে, ওই রকম দুর্গন্ধ, প্রচণ্ড দুর্গন্ধ, গুটি 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 কী সব পড়ছে, এবং পড়তে পড়তে লাস্টে এবারে ব্লাড বেরোচ্ছে। এবার তুই ভাব ভাই, যে বমি যখন করছে তার সঙ্গে যখন রক্ত দেখছে, এটা তার কতটা মানে ভয় লাগার বিষয়, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট প্রচুর। হ্যাঁ। এবং ও বলছে তারপরের দিনই ডাক্তারখানায় গেছে আবার, ডাক্তারবাবু আমি না এরকম বমি করেছি, আমার গলা থেকে চুল বেরিয়েছে, ও চুলটা নিয়েও গেছে সঙ্গে করে। বলছে আমি নিয়ে গেছি দাদা, প্রমাণ দেওয়ার জন্য আমি নিয়ে গেছি, আমার গলা থেকে চুল কেন বেরোলো, আমার তো থাকার কথা নয়। ডাক্তার বলছে ধর এরকম হয় নাকি, বলছে এরকম তো দেখিনি কখনো। আর চুল থাকলেও ডাইজেস্ট হয়ে যাবে। হ্যাঁ এরকম তো acid-এ। গলা দিয়ে বেরোনো, বলছে আমি বমি করতে চাইছিলাম, বেরোনো না, আমি গলায় আঙুল দিতেই চুল বেরিয়ে এলো। বলছে এরকম, আর এই রক্ত হয়েছে। ডাক্তার নর্মালি কিছু বমি বন্ধ করা ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ কিছু নর্মাল বলেছে তুমি এগুলো খেয়ে শোবে। বলছে সেই দিন আমি যখন বাড়ি ঢুকলাম, ডাক্তার দেখিয়ে আমার আসে রাত হয়েছে, 11টা বাজে তখন। বলছে আচ্ছা তারপর, যে ঘরে ঢুকছি দেখছি ঘরটা অন্ধকার, ঘরটা পুরোপুরি অন্ধকার। বললাম যে হয়তো আমার মাসির উপর রাগ হলো কি, মানে কোনো আলো জ্বালিয়ে যায়নি। সুইচ দেখছি সুইচ কাজ করছে না, আলো জ্বলছে না। ঘরে ঢুকেই তো সুইচ থাকে। বলছে আমার ঘরে ঢুকেই এরকম সিঁড়ি উঠে যাচ্ছে, সেই পাশেই আমার সুইচ বোর্ড করা আছে, আমি সুইচ দিচ্ছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে ভাই বলতে গিয়ে, সুইচ দিচ্ছি, আমার সুইচ কাজ করছে না, ঘরটা অন্ধকার। আর আমি বললাম কি হলো, আমি মোবাইলের ফ্ল্যাশ চালাতে যাচ্ছি, দেখছি মোবাইল আমার চার্জ নেই। কোনোভাবে আস্তে আস্তে আমি ঢুকে আমার ঘরের দিকে যাচ্ছি, আমি হয়তো কোনো এমসিবিতে প্রবলেম হচ্ছে কিনা আমি দেখবো একবার। আমি যেতে যাবো, আমার ঘরের দরজা আমার দাদার ঘরের দরজা পাশাপাশি, আমি আমার ঘরে ঢুকতে যাবো, আমাকে সজোরে ধাক্কা দিল, আমি মেঝেতে পড়ে গেলাম। পড়ে গিয়ে দেখছি আমার উপরে আমার দাদা এসে, অন্ধকারে বুঝতে পারছি আমার দাদা এসে আমার গলা টিপে ধরেছে। যিনি মানসিক ভারসাম্য। হ্যাঁ ওনার তো ঘুমের সময়, ওই সময়টা। বলছে দাদার মুখ দিয়ে এরকম লালা টপছে, আর দাদার চোখ অদ্ভুত লাল। বলছে আমি অন্ধকারেও বুঝতে পারছি যেন চোখ দুটো সাপদের মতো জ্বলছে। কিন্তু দাদা মানুষের চোখ তো জ্বলে না, চোখটা এতটাই লাল হয়ে গেছে। হ্যাঁ দাদা ছাড় করে আমাকে পুরো এমন পৈশাচিক ক্ষমতা হয়ে গেছে যে দাদাকে আমি নিজে সরালে পড়ে যায়, সে আমার গলা টিপে ধরেছে কোনো কারণ ছাড়া, গলা টিপে ধরেছে, আমাকে কামড়াতে চাইছে, আমার কামড় দিতে চাইছে সে। আমি কোনো রকমের ছিটকে দিয়ে আমি ছুটে গিয়ে আমি এমসি অন করেছি, এমসি পড়ে গেছিল। ওই রাত্রেবেলা আমি মাসিকে ফোন করেছি, কাজে মাসিকে, দাদাকে ঠান্ডা বা জল টল দিয়ে চাপড় দিয়ে দেখলাম ঠিকঠাক হলো, দিয়ে দাদাকে শুয়েছি। শোয়ারে দেখলাম যে অদ্ভুতভাবে ঘুমিয়ে পড়লো আমার লোকটা। বলছে দিয়ে এসে আমি মাসিকে ফোন করেছি, তুমি কি করে গেছো বাড়িতে, দাদাকে ওষুধ দিয়ে যাওনি? বলছে আমি তো ওষুধ খাইয়ে সবকিছু করে আমি তো ফিরলাম। আর আমি লাইট জ্বালাওনি কেন? বলছে আমি তো সব লাইট জ্বালিয়ে এসেছিলাম, আমি যেরকম আছি আমি সেরকম এসেছিলাম। বলছে তাহলে লাইটের সুইচ বন্ধ হলো কি করে, এমসিবি পড়লো কি করে? মাসি তো চুপ। বলছে তারপরে আমি মাসির সঙ্গে কথাবার্তা বলার পর আমিও ভাবলাম যে এত বছর তো মাসির এরকম ভুল হয় না, এত বছর তো এরকম মাসির ভুল হয় না। বলছে সেদিন রাত্রে আমার অদ্ভুত অস্বস্তিতে কাটছে, আমি বারবার মনে হচ্ছে আমার ঘরে হয়তো অনেক কেউ আছে, সকলে মিলে হয়তো আমাকে গিলে ধরছে দাদা। এসব বলার পরে আমাকে বলছে দাদা আমি কি করবো আমি বুঝতে পারছি না এখন, যে এই ঘটনা শেষ, আপনার ঘটনা শেষ? বলছে না আরো অনেক ঘটনা আছে, আমি কি করে বলবো আপনার সামনে, আমি বুঝতে পারছি না। আপনি একবার
আমার আমার বাড়িতে আসবেন? আরে আমি বলছি ভাই দেখ দেখ ভাই, ইউটিউব করি শুধু, না তো কোনো প্যারানর্মাল ইনভেস্টিগেটর আমি, আর না তো কোনো তন্ত্রমন্ত্র জানার লোক। ভয় লাগছে, যাবো। আবার শুনে ইন্টারেস্টও পাচ্ছি, বরাবরই ইন্টারেস্ট রয়েছে বলেই ফিল্ডে কাজ করছে এতগুলো বছর, 2021 থেকে। যাবো না, যাই তাহলে একবার। ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে তাহলে একটা কাজ করুন, আমি শনিবার দিন আসছি। তোর সাথে কথা হচ্ছে কোনবার? আমার সাথে যেদিন কথা হচ্ছিল সেদিনকে প্রবাবলি ওই কাজ ফাঁকা থাকে তো আমার, মঙ্গল বুধবার করে, বুধবারটাই প্রবাবলি হবে ভাই, কারণ সোমবার মঙ্গলবার প্রচুর চাপ থাকে, চেম্বার থাকে, বুধবার ফুধবারই হবে ভাই। আমার ডেটটা তো অ্যাপ্রোপ্রিয়েট মনে রাখা সম্ভব নয়, আমি ঘটনাটা কোথাও বলবো সেই ভেবেও আমি করিনি। তো যাই হোক, আমি আসছি শনিবার দিন, আমি আসছি। আমার মাও ছিল পাশে, হ্যাঁ তুই কেন যাবি, হ্যাঁ এই সমস্ত কোনো দরকার আছে তোর, যেখানে যেখানে যাওয়া বারণ, সব জায়গায় তোকে সেখানে যেতে হবে, যা হয় মা যেন চিন্তা করে। না যাই না, লোকটা এরকম প্রবলেমে আছে, হয়তো আরও কিছু বলতে চাইছে, বলছে ফোনে বলতে পারবো না। আমি এটাও বলেছিলাম হোয়াটসঅ্যাপ কলে বলুন, কোনো অসুবিধা হতে বলছে না দাদা, আপনি যদি একটু আসেন একবার, যদি আপনি দেখে যান এসে আমি কি পরিস্থিতিতে রয়েছি। আপনাকে আমি এতদিন ধরে দেখছি, আপনি তো বলেন যে যদি কারো কোনো অসুবিধা হয় ফোন করুন, আপনারা তো মানুষকে ডাকেন আসার জন্য, যদি একবার আসেন আমার বাড়িতে। খারাপ লাগলো শুনে ভাই, যে হ্যাঁ সত্যিই তো, আমরা তো বলি, তুইও তো বলিস, যে তুই বললিও শুরুতে ইন্টার সময় যে যার কোনো স্পিরিচুয়াল হেল্প লাগলে আমাদেরকে বলুন। আমরা তো হেল্প করতেই চাইছি মানুষকে। ঠিক আছে আসছি। শনিবার দিন আমি কোনো কাজ রাখিনি, সারাদিন থেকে আমি বিকালবেলার দিক করে বেরোবো ঠিক করেছি, যাবো সন্ধ্যাবেলা একটুখানি কথাবার্তা বলে আবার চলে আসবো 1 ঘন্টা থেকে। ভাই হঠাৎ করে সেদিনকে প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, আকাশ ভাঙা বৃষ্টি। আমি লোককে আবার কথা দিয়েছি যাবো, মানে যাবো না, এটা ক্যান্সেল করবো। ঠিক আছে তাহলে একটুখানি দেখি। ওই দেখতে 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 ভাই 6টা বেজে গেল। তোর পুরনো হ্যাবিট এটা। হ্যাঁ, আর দেরি করাটা আমার একটা ল্যাদ খাওয়াটা একটা ব্যাপার আছে, তুই জানিস, সেটা নয়, বাট দেখতে 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 6টা বেজে গেল বৃষ্টির জন্য। সেদিন কিন্তু আমি লেজিটিমেট কারণে, এটা আমি সেদিনকে যাওয়ার জন্য ছটপট করছি যে আমাকে যেতে হবে, মানুষরা ফোন করছে বারবার, আমি বলছি আমি আসবোই, আমি কথা দিচ্ছি আসবো, আমি আসবো মানে আসবো। হ্যাঁ ভাই আমি আসবো মানে আসবো বললে আমি রাত 12টা হলে আমি যাবো, তুই এটা জানিস, রাত 12টাতে ঢুকি তোর বাড়িতে। ঠিক আছে, এখন 3:15 রাত। একদমই তাই। আমরা এই পডকাস্টটা করবো 3 দিন ধরে ঠিক করেছি আমরা, কিন্তু আমরা কেউ করতে পারিনি আলটিমেট। এই সময় বলতে আমার নিজের সেই সময় যে কি ফিল করেছি আমি 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 বলে বোঝাতে পারবো না। তারপরে আমার সঙ্গে যা যা ঘটেছে, আমি খুব শকড, আমার কোনো উত্তর নেই আমার কাছে। আমি 6টার সময় যখন বৃষ্টি থামলো, মা আমি আসছি, মা সেদিনকে এমন একটা বেরোনোর সময় কথা বললো, আমার ভাই ওই মানে একটু খিল্লি করে বলতে গেলে ফাইটার সৌসির হয়ে গেছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে মা বললো তুই এখন বেরোবি বাবু, আজকে সন্ধ্যাবেলা এইসব জায়গায় যাচ্ছিস, হ্যাঁ তুই ডেটটা দিয়েছিস আজ তো অমাবস্যা, শনিবার অমাবস্যা। ঠিক আছে। মাকে বলছি যে কেন অমাবস্যা কি করে বুঝলে তুমি? আমি মা তো পাঁজি ফাঁজি দেখে না, এটা যে ভাগাড়ে কালী পুজো, আমাদের বাড়ির ওখানে ভাগাড় আছে, ভাগাড়ের পুজো খুব বিখ্যাত পুজো আর কি, শ্মশান কালীর পুজো করা হয়, ভাগাড়ে কালী পুজো জানিস না? সেটা ভাগাড়ে কালী পুজো আছে না, ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবো। পাড়া থেকে বলে যায় ভাই যাওয়ার জন্যে, থাকার জন্যে, আর বেরিয়েছি বাইক নিয়ে। আমি গেছি, যেতে যেতে আমার বাইক তো খুব একটা মানে জোরে চালাই না, 1 ঘন্টা 20 মিনিট টাইম লেগেছে। ঠিক আছে, আমি যখন গেছি বাড়িটা খুব সুন্দর কারুকার্য, দিনের বেলা দেখলে, রাত্রেবেলা দেখলে মনে হচ্ছে কোনো একটা জলজ্যান্ত রাক্ষস, হ্যাঁ মানে জাগতিক অবয়বকে গিলে খাবে বলে অট্টহাস্য করতে করতে দাঁড়িয়ে আছে। এত ক্রিপি ডেসক্রিপশন ভাই। বাড়ির সামনে বিশাল একটা মাঠ, আমি বললাম না যে একটা
পুরনো প্রাসাদপুরী যেন একটা রাক্ষসের মতো জাগতিক অবয়বকে গিলে খাবে বলে অট্টহাস্য করছে। আমার এখনো বাড়ির প্রত্যেকটা ডেসক্রিপশন মনে আছে, কারণ আমি এইরকম বাড়ি খুব কম দেখেছি। আন্দুল রাজবাড়ি দেখেছি আমাদের ওখানে, এরকম লম্বা লম্বা বাড়ির সামনে খিলান, যে পিলারগুলো হয় না গোল গোল, এরকম লম্বা লম্বা দাঁড় করানো, বাড়িটার চারপাশে গাছপালায় ভর্তি, বাড়ির সামনেও লম্বা লম্বা নারকোল গাছ। অদ্ভুত লক্ষ্য করলাম একটা জিনিস, বাড়িটার সামনে দাঁড়িয়ে সেদিনকে বৃষ্টি হয়েছিল, মাঠফাট কাদায় ভর্তি, বাইক ফাইক নিয়ে বাড়িটার সামনে যখন দাঁড়ালাম লোকেশন অনুযায়ী, একদম ওই লোকেশনেই শেষ হয়েছে। মাঠের একটা পোর্শন অব্দি যেন মনে হচ্ছে সেই জায়গাটা খুব শুভ, সেই জায়গাটা খুব মানে আলো পড়েছে, এবং বাড়িটা অদ্ভুতভাবে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়। আমি ফোন করলাম ওনাকে, হ্যাঁ দাদা আমি এসেছি, হ্যাঁ দাদা আমি আসছি বলে এসে উনি দরজা খুললেন। তুই জানিস পুরোনো দিনের বাড়িতে ঢোকার সময় একটা দরজা থাকে, বড় সিংহ দুয়ার টাইপের যেটা থাকে আর কি। দরজা খুললো, তারপরে উঠোনে বাইকটা ঢোকালাম। বেশ ঠান্ডা থাকে ওই সময়টা, যে সময়টা কত আমি বলছি, ভালোই। তারপর আবার বৃষ্টি, মানে ওই উটকো টাইমে বৃষ্টি ভাই, মানে বর্ষাকাল তো নয় যে দুমদাম বৃষ্টি নেমে গেল, পশ্চিমী ঝঞ্ঝা যাকে বলি আমরা। লোকটা বাড়িতে এলো, আমি বাড়িতে ঢুকলাম, উঠোনে বাইকটা রাখলাম, ঠিকঠাক নর্মাল সব কিছু, আমার কিছু মনে হয়নি, কোনো ভয় পাইনি। আমি বাড়িতে ঢুকেই না খুব একটা পুরো যেন আমার মনে হয় একটা ধাক্কা খেলাম ভাই। বাড়িতে যখন ঢুকলাম মনে হয় যেন একটা পৃথিবী থেকে বাইরে চলে এসেছি। বাইরের পৃথিবী আর ভিতরের পৃথিবী সম্পূর্ণ আলাদা। বাইরে একটা পিন ড্রপ সাইলেন্স, আর লোকটা ভাই চোখের তলায় কালি, হ্যাঁ, দাঁত পাত কেমন হলুদ হয়ে আছে, মানে ওকে দেখে আমার ভয় লাগছে যে আমি স্যার এসেছি, আমি কেন এলাম এখানে, আমার ঢুকে এটাই মনে হচ্ছে কেন এলাম। আর যা বলেছিল ভাই, গোটা বাড়িতে একটা পচা দুর্গন্ধ, পচা ভ্যাপসা গন্ধ। বলছে বসুন দাদা বসুন, আপনি এলেন, আপনি বসুন। একটা ডাইনিংটা ঢুকলাম, বেশ মানে ঢুকেই মনে হচ্ছে বাড়ির যে ড্রয়িং রুমটা বেশ বড়। আমি বিস্তারিত বলছি, ঢুকলাম, সিঁড়ি উঠে যাচ্ছে দোতলার এদিক থেকে ঢুকেই বাঁদিকে দুটো রুম, সামনেটা সোফা রাখা আছে, ডান দিকে রান্নাঘর, একটা সরু গলি চলে গেছে, ওই দিকটা ওয়াশরুম। কেন সরু গলি চলে গেছে এটা মনে আছে, কারণ আমি ঢুকেই আমার অভ্যেস হচ্ছে আমি ওয়াশরুমে যাব, আর এমনি ভাই রেনকোটে প্যান্ট ফ্যান্ট পরে আছি, কাদা ফাদা লেগে আছে, আমি একটু ওয়াশরুম আমি যাবো। বলছে হ্যাঁ ওই তো ওইদিকে। আমি ওয়াশরুমের দিকে গেলাম। ওয়াশরুমে ঢুকে যখন আমি পা ধুচ্ছি, ও এক তো পুরোনো দিনের ওয়াশরুম, একটা ছোট্ট একটা ওই 10-20 ওয়াটের একটা বাল্ব ছোট করে ঝুলে আছে, জ্বলছে, এবং আলো নেই বললেই চলে। বাথরুমটায় যা গন্ধ ভাই, ঠিক আছে, হাওড়া স্টেশনের বাথরুম ওরকম গন্ধ পাইনি। প্রস্রাবের গন্ধ নয়, কিন্তু বাজে একটা আষ্টে গন্ধ, পচা বাজে আষ্টে গন্ধ। আর আমার এই সেন্সটা খুব কাজ করে, আমি দেখেছি। আমার মনে হচ্ছে খালি আমি যখন করছি, কেউ যেন আমাকে ওয়াচ করছে। আচ্ছা, কেউ যেন আমাকে ওয়াচ, বাথরুমের মধ্যে তোর মনে হচ্ছে কেউ তোকে দেখছে। হ্যাঁ, কেউ তোকে আমাকে দেখছে। এবার যেটা হচ্ছে, দেখছে শুধু না, কেউ আমাকে ওয়াচ করছে। এবার আমি জানি না আমি কনক্লুশন আমি কি বলবো এইটার। এখন যেমন আমি কবচ পরে আছি, তখন আমার কাছে ছিল না, কিন্তু তখন নিসনি, না, অনেক দেরি করে নিয়েছিস। হ্যাঁ এক্স্যাক্টলি তাই। এখন আমার সত্যি কথা বলতে কিছু ফিলও হয় না, ভয়ও লাগে না ভাই। এবং আমি সত্যি কথা বলতে এই কবচটাকে আমি মানে যা বলি, আমার সঙ্গে কোথাও কি মানে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। মানে তোকে থ্যাংক ইউ অনেক এটার জন্যে। আমি যদি মন থেকে বলি আমার এটা চাই, আমাকে এটা দাও, আমার কথা শোনে কোথাও গিয়ে, আমার মনে হয় যেন এটা আমার অংশ হয়ে গেছে আমার শরীরে। তোকে অনেক আগে দেওয়ার কথা বলেছিলাম, বাট তখন আমি নিতে পারিনি। অলরেডি যেই সময় এগুলো ঘটছে, আমার নিয়ে নেওয়ার কথা ছিল সেই সময়, কারণ কৌশিক আমার সাথে তার আগে পেরিয়ে গেছে, অনেক দিন আগে পেরিয়ে গেছে। তোর কাজটা কৌশিকই সময়ই করেছিল। হ্যাঁ, এবং তারপরে মানে কাজের পরে কবচ নেওয়ার আগে থেকেই আমার অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে সেই সময়টা, যে কারণে তখন আর ওই কবচ নিতে হবে এই হবে সেই যোগটাও ল্যাদ থেকে যায়, যেই যোগটাও তৈরি হয়নি। আসবো নেবো করেও নেওয়া হয়নি। পুজোর সময় এলাম, তুই চলে গেলি, আমি আসতে পারলাম না, এরকম করে আমি দেখ মনে করি আমি যেটা যেই সময় আসার ভাই সেই সময় আসবে। তুই আমাকে কাগজের লিমিটি কবে দিয়েছিস?
আমি সেগুলো এখনো করতে পারিনি, ঠিক আছে? আমি ল্যাথখোর। এগুলো এখনো করতে পারি। তো যাই হোক, আমি পয়েন্ট থেকে সরবো না। আমার মনে হচ্ছে কেউ আমাকে দেখছে, ঠিক আছে? এবার বাথরুম থেকে বেরিয়েই, ঠিক আছে, আমি জাস্ট স্লিপ করে না আমি পড়ে গেলাম নিজে। ওদের একটা চট মতন ছিল, কিন্তু আমার মনে হলো কেউ আমাকে ঠেলে দিয়েছে। ঠিক আছে, আমার হাঁটুতে না, আমার মানে এমন ঠুকলো হাঁটুটা, ব্লিডিং হয়ে গেল আমার। সেই দাগ, তুই দেখ এখনো আছে এখানটা। ওই জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলি? হ্যাঁ, আমি মনে করে দেখ, আমার ওই সময়টা তো আমি বোম্বে থেকে ফিরলাম, তারপর তো দেখা হলো। পায়ে প্রবলেম চলছে, ভাই আমি আসতে পারছি না, রাইট। পায়ে চোট পেয়েছি। হ্যাঁ, তো আমার পড়ে ভাই ব্লিড হয়ে গেল ওখানে। আমি লোকটা সঙ্গে সঙ্গে ওষুধ ফষুধ দিল, দিয়ে বললো যে চল দাদা বসি। তখন দেখছি ভাই ওই এত তাড়াতাড়ি যেতে হবে ভাই, বেশি বেশি এখানে থাকা যাবে না, প্রচণ্ড নেগেটিভ। লোকটাকে বলছি দাদা আমি কিন্তু তাড়াতাড়ি বেরোবো। বলছি দাদা কথাগুলো একটু শুনে যেতেন। হ্যাঁ তাড়াতাড়ি বলুন আমাকে। বসে আছে না, রুমে চলুন। ঠিক আছে, রুমে চলুন। আচ্ছা আচ্ছা, বললো আগে দাদার সঙ্গে দেখা করিয়ে দিই। হ্যাঁ, বলছি আপনি কিন্তু আজকে খেয়ে যাবেন বাড়িতে। বলছি সালা যে বাড়িতে এসেই আমার রক্ত বেরিয়ে গেল, আমি সেখানে খেয়ে যাবো? মানে আমি ভাবছি, আমি তখনও মনে করলাম, বলছে মাসি কিন্তু মাংসটা খুব ভালো রান্না করে, মাসি রান্না করে গেছে ভাই, পেটুক মানুষ। তখনও মনে মনে আছে ঠিক আছে যদি রাত হয়ে যায় একটু খেয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ, মনে চলছে এটা তখন। তো বলে আমাকে বললেন চলুন ভিতরে ঘরে চলুন। আমি বললাম হচ্ছে আপনি বলেছেন দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা তো ঘুমোচ্ছে। দাদাকে দেখলাম ভাই, দাদাকে দেখলাম এবং ওই দিনের ঘটনাটা আমি চিন্তা করলাম, অসম্ভব। ওই লোক, ঠিক আছে, 5 ফুট কত হবে, 5 ফুট 2-3 হবে, আমার থেকে আমার কাঁধের হাইটে হবে হয়তো। সেই লোকটা এসে, ওই লোকটা বেশ লম্বা চড়া, 5 ফুট 6-7 তো হবেই, তাকে এসে এরকম ভাবে মারবে, গলা টিপে ধরবে, হতেই পারে না। খটকা লাগলো। যাই হোক, একটা ঘরে ঢুকলাম। ঘরটায় ঢুকেই বাঁদিকে লম্বা করে পাতা বেড, সামনে একটা দরজা আছে, সেদিকে বারান্দা আছে, একটা জানলা বড়, পর্দা উঠছে, বারান্দা দরজাটা খোলা। ডান দিকে ঘরে ড্রেসিং টেবিল রাখা আছে একটা, পুরোনো দিনে সিঙ্গেল ড্রেসিং টেবিল থাকতো, ডান দিকে আছে। আর এই দিকে একদম বাঁদিকে কোণের দিকে একটা আলমারি রাখা আছে। লম্বা ঘর, খাটটা পেরিয়ে দেয়ালের দিকে একটা আলমারি রাখা আছে। আলো জ্বালালো, ঘরের মধ্যে বসলাম। আছে, হ্যাঁ বলুন কি প্রবলেম? গন্ধটা তখনও পাচ্ছিলি? কনস্ট্যান্ট। ঘরটায় কোনো মানে কি বলবো, কোনো সার নেই ঘরটার মধ্যে, কোনো প্রাণ নেই। আমি তো বলছি, আমি মনে হচ্ছে আমি একটা অন্য পৃথিবীতে চলে এসেছি। বাইরের পৃথিবী আর ভিতরের পৃথিবী পুরোপুরি আলাদা। আর লোকটা বলছে দাদা সেদিনকে তো আপনাকে ওই অবধি বলে আমি আটকে গেলাম। আজ হ্যাঁ, তারপর যে এই বয়সে আমার না স্বপ্নদোষ শুরু হলো। কিরকম স্বপ্নদোষ? বলছে আমি না রোজ সকালে ঘুম থেকে উঠতাম এবং আমার যে মানে মানে প্যান্ট, আমার যে পোশাকের যে প্যান্ট, সেই প্যান্ট আমি দেখতাম যে সেখানে আমার বীর্যপাত হয়ে গেছে এবং আমি কিন্তু ঘুমোতে পারতাম না। আমি কিন্তু এই অবচেতনেই থাকতাম। আমি উঠে ভাবতাম যে আমি কী ভাবছি। যে আমি ওই অবচেতনের মধ্যে দেখতাম আমার ঘুম হচ্ছে না, আমি অবচেতনে দেখতাম যে আমি অনেক চেনা মানুষের সঙ্গে যৌন সঙ্গম করছি। মানে ফাট, আমার ভাই এবার একটু খটকা লাগলো। কি বলছেন? বলছি সেটা পাগল নাকি? কি বলছেন? বলছে পাগল ভাবছেন তো? এটা বললো মুখে? হ্যাঁ। যেটা ভাবছিলি? হ্যাঁ, এবং খুব স্থির দৃষ্টি। পাগল ভাবছেন তো? না না না, বলুন বলুন বলুন, শুনছি, শুনবেন। আমি যখন বলছে আমি ফিল করছি যেন উনি নিজে বলছেন না ওনাকে দেখে ও বলাচ্ছেন। আই হ্যাভ নো আনসার, আমার কাছে কোনো আনসার নেই। যান্ত্রিক ব্যাপারটা খুব। হ্যাঁ, এবং খুব স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে যাচ্ছে। এরপরে যেটা ঘটেছে সেটা তুই বাদ দিয়ে দে। মানে আমি বলতে গেলে আমি কীভাবে বললো, আমার বলতে গেলেও এখনো গলা কাঁপছে। বলছে আমি এরকম দেখতাম, মানে আমি বুঝতে পারতাম আমার 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 মুখে চোখে চুল পড়ছে, আমি চিৎকার করছি, আমি 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 রাত্রেবেলা চিৎকার করছি, কিন্তু আমার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আমার সাথে কেউ প্রত্যেক রাতে এসে আমার সঙ্গে যৌন সঙ্গম করছে জোর করে।
এবং আমি 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 চিৎকার করে আমার আওয়াজ কেউ পাচ্ছে না, আমি আমি উঠে দেখছি এইরকম অবস্থা। আমার বয়স দাদা দেখুন, আপনি ভাবুন আমার বয়স, আমার আমার শরীরে এখন যৌন খিদে এত থাকার কথাও নয়। আমি একজন মধ্যবয়স্ক লোক, আমার মেয়ে আছে, যে আমি এই দিনের পর দিন আমি দেখতে আমার মুখের উপর চুল পড়ছে, ফিল করছে আরো আরো বাজে। আপনি 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 গন্ধ পাচ্ছেন? গন্ধ পাচ্ছেন? হ্যাঁ আমি গন্ধ পাচ্ছি। বলছে এর থেকেও বাজে গন্ধ পেতে পারো। আচ্ছা, গন্ধ পাচ্ছে মানে যেটা ছিল বাড়িতে আমাকে ঢোকার জিজ্ঞাসা পর? করছে আপনি গন্ধ পাচ্ছেন? গন্ধ পাচ্ছেন? বুঝতে পারছি, বাড়িতে ঢোকার পর যে পচা গন্ধ, পোড়া গন্ধ, ওটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে এর থেকেও বাজে গন্ধ পেতাম। যখন রাতে এরকম মনে হতো? হ্যাঁ হ্যাঁ, বলছে একদিন একদিন হলো জানেন। আমি কি বলছে, আমি আমার না সেদিন থেকে চোখটা খুলে গেছে। আমি তো পুরোপুরি ঘুমাই না, চোখটা আমার খুলে গেছে। আচ্ছা, কি দেখলেন? যা, আমার মনে হলো যেন আমার মেয়ের মতন একটা মুখ আমার আমার ভাষা, আর আর ওই মুখটা আমার সঙ্গে যেন যেরকম যৌন সঙ্গে লিপ্ত। আমি আমি চিৎকার করে উঠি দাদা, আমার ভয় পেয়ে গেছি। আমি আমি এবং আমি আমি উঠতে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমার যেন আমাকে যেন সেই মুখটা যেন গলা টিপে ধরছে, আমাকে উঠতে দিচ্ছে না। আমার গোটা বডি যেন প্যারালাইসিস হয়ে গেছে, আমার গোটা বডি স্টিফ হয়ে গেছে, উঠতে পারছি না। আমি চিৎকার করছি, আমার আমার কেউ যেন মনে হচ্ছে আমার দম আটকে আসছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার গলা কেউ টিপে ধরছে, আমার আমার গলা কেউ টিপে ধরছে, আমি উঠতে পারছি না কিছুতেই। কি বলছে? হ্যাঁ দাদা, আমি 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 সেন্সলেস হয়ে যাই। আমি যখন উঠি আমার মনে হচ্ছে তো কি হলো, কোথাও কিছু নেই, সব ঠিক আছে, শুধু হাওয়া আছে আর গন্ধ আছে। লোকটা তো ঘুমোতে পারতো না রাতে? না না, এখনো ঘুমোতে পারে না, কিন্তু ওই তন্দ্রাচ্ছন্ন হয়েছে এবং ওর মধ্যে ওই ভিশনগুলো আসছে। এবার দেখ, এখানে একটা সায়েন্টিফিক কারণ আছে। অনেক দিন ধরে ঘুমোচ্ছে না লোকটা, তাই হয়তো মাথায় এগুলো আসছে। এটা যারা আপনারা বিজ্ঞান মনস্ক বেশি তাদের জন্য বললাম উত্তরটা, হতেই পারে। এবার যদি আমি ডিপলি চিন্তা করি যে দিনের পর দিন একই সময়ে একইভাবে কেউ যৌন সঙ্গম করবে, একইভাবে তার বীর্যপাতে তার পরনের পোশাক ভিজে যাবে, কি করে সম্ভব? মেয়ের অবয়ব দেখছে, তারপরে উঠতে চাইছে, উঠতে নিজের পারছে না। হ্যাঁ, নিজের মেয়ের অবভিয়াসলি বলছে, আর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ নেই, তার মানে মেয়ে মেয়ে বউয়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই সেই সময়। আর ওই বয়সে গিয়ে এরকম হওয়াটা হবে না ভাই, ধরে যে বয়সী জানে ভাই, নিজের মেয়ে ভাই। না, আমি সেটার কথা বলছি না, আমি স্বপ্নদোষের ব্যাপারটাই বলছি। বাট ওই বয়সে টেস্টোস্টেরন অতটা থাকবে না যে এরকম টাইপের ব্যাপার প্রত্যেক রাতে, প্রত্যেক এবং বলছে রাতে। যে প্রায় একই সময়। আমি মেনে নিচ্ছি, এবং আমি আমি মেনে নিচ্ছি, but আমি এটা বিশ্বাস হ্যাঁ। করেছিলাম ভাই, আমি এটা বিশ্বাস, গন্ধটা থাকতো কিভাবে? না না না, আমি এই জিনিসটা আমি বিশ্বাস করি ভাই। মনে আছে, আমি আমি জানি না আমাদের এই প্রথম এপিসোড কজন দেখেছিল, আমাদের যে কল্লোলের সঙ্গে যে ঘটনা ঘটেছিল কর্ণবিশ্বাসী নুলবিজা, হ্যাঁ, উলুবেড়িয়া, মনে আছে 2024 2024 যখন পডকাস্ট ছিল, আমি আমি নীল শার্ট পরে এসেছিলি। হ্যাঁ হ্যাঁ, আমার সেই ঘটনাটা আমি তো দেখ, আমি তো এর আগে সেম ঘটনা দেখেছি। আমি না তখনই বুঝে গেছি ভাই কি সিন চলছে ওখানে, ঠিক আছে, কি সিন চলছে আমি বুঝে গেছি ভাই। ও কি বলবে এরপর, আমি তো এরপরে আমাকে ভাবছি আমি জিজ্ঞাসা করবো তোমার এই ঘটনাগুলো ঘটে। তখন আমার লোকটা, আমি আর কিছু জিজ্ঞাসা না করার পরেই বলতে শুরু করছে, দাদা তারপর থেকে হলো আমার বাড়িতে যখন রান্না হয় সেই রান্না উল্টে পড়ে থাকতো। মানে যে বাড়িতে মাছ মাংস যখনই হচ্ছে সেই মাছ মাংস বাটি উপর করে পড়ে আছে, আমরা ধরো বাড়ি থেকে এসে খাবো, দেখছি মানে রান্না করে রেখে দিয়ে রান্না করে গেছে। চলে গেছে মাসি। হ্যাঁ 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 হ্যাঁ। বলছে ঘরে ঢুকে খাবার নিতে যাবো, দেখছি গোটা ঘরে মেঝেতে মাংস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, হাড়গুলো থেকে যেন কেউ মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। ওর দাদা কোনোভাবে করতে পারে না? ভাই দেয়ালে 3টে আঁচড়ের দাগ, 3টে আঙুলের দাগ দেওয়ালে, দেওয়ালে 3টে আঙুলের দাগ, বাকিটা বুঝে নে, ঠিক আছে। আমাকে যখন বলছে না, ওই সামনে বসে আমার মনে হচ্ছে এই বাড়ি থেকে একটু ছুটে বেরিয়ে যাই, আমার তো ছুটে বেরিয়ে যাই ওখান থেকে। এবং বলতে বলতে লোকটা অদ্ভুত যান্ত্রিক হয়ে যাচ্ছে। আমি তো খেলা বুঝে গেছি ওই সময়টা, আমার মাথা ব্যথা ঘুরছে ওই সময় দাঁড়িয়ে, আমি কেন এলাম এখানে, আমার আসা উচিত হয়নি, আমি বিশাল বড় ভুল করে ফেলেছি। দেয়ালে 3টে আঁচড়ের দাগ। বলছে দাদা সকালবেলা ওই যখন ময়লা ফেলতে যাব, দেখতাম যে ময়লার এই কিছু নেই, আর ময়লার ডাব্বাটা না, ডাস্টবিনটা রান্নাঘরে উল্টে পড়ে আছে, শুধু প্যাকেটগুলো পড়ে থাকতো ছড়িয়ে ছিটা, বিড়াল হবে হয়তো। এবারে একদিন রাত্রে আমার না বাথরুম পেয়েছে, ঘরে শুয়েছিলাম সিগারেট খাচ্ছি, বাথরুম পেয়েছে আমাদের। তারপরে তো দেখলেন তো রান্নাঘরে পাশ দিয়ে যেতে হয়, হ্যাঁ।
বলছে আমি যাচ্ছি, আমার জন্য মনে হলো কেউ উবু হয়ে বসে বসে ওই যে ডাস্টবিন আছে ওখান থেকে ময়লাগুলো বের করে কেউ খাচ্ছে। আচ্ছা এবং আচ্ছা। ও বেটা মানে আমার চোখে চোখ রেখে কথা বলছে, কিন্তু আমি বলছি এরকম ভাবে আমার ময়লাগুলো কেউ উবু হয়ে বসে বসে খাচ্ছে। আমি তো দেখে ভয় পেয়ে গেছি। আমি 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 সঙ্গে সঙ্গে আমার মনে হলো আমি যে চলে এলাম, চলে আসারও যেন ঘাড় ঘুরিয়ে একবার দেখলো আমার দিকে। হ্যাঁ, আমি 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 আর বাথরুমে যাইনি দাদা, আমি ঘরে চলে আসি। তারপর বলছে জানেন, তারপরে একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, এখনো হয় এটা, আমি এখনো করি। কি করেন? বলছে, আমার তো নিঃসঙ্গ জীবন, এই আপনি এলেন এতদিন পরে, বাড়িতে কেউ আসে না, মাসি আর ঠিকঠাক কথা বলে না, মাসি সূর্য ডোবার আগে চলে যায়, দাদাকেও ঘুম পাড়িয়ে দিয়ে যায়, আমার সবার সঙ্গে ঝগড়া হয়ে গেছে, আমার মেয়েকে ফোন করলে মেয়ে ফোন ব্লক করে দিয়েছে, আমার মেয়ে ফোন তোলে না, আমার বউ আমার সঙ্গে যোগাযোগ রাখে না, বউ আমার নামে মেনটেনেন্সের মামলা করেছে, আমার অর্থনৈতিক অবস্থা প্রায় শেষ হয়ে গেছে, আমি আর পুজো করতে পারি না। আপনি তো দেখলেন মন্দিরের দরজা বন্ধ। হ্যাঁ, তা আমি আর কিছুই পারি না। তাহলে কি বলছেন আপনি? এরকম হতে হতে না একদিন হঠাৎ করে যে আমি না আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। একদিন হঠাৎ মনে হলো যে আমি আর ওই মানুষটা আলাদা। মানে কি বলছেন? হ্যাঁ, আমার মনে হচ্ছে যেন আমি এদিকে তাকাচ্ছি কিন্তু আর এদিকে তাকাচ্ছে না। মনে হচ্ছে যেন আমার দিকেই তাকিয়ে আছে। বলছে, আচ্ছা তারপর? বলছে আমি তো এখন আয়নায় বসে কথা বলি। আর কিছু? বললাম, প্রত্যেক রাতে আমি আসি, বাড়ি ফিরি, আমি তো এসে ওই যে দেখুন টুলটা রাখা আছে। হ্যাঁ, বলছে, ওটা কেন রাখা আছে? আমি কি সাজুগুজু করবো? বলছি, না, আমি আয়নায় কথা বলি। আমার তো কেউ নেই, আপনি এলেন ভালো লাগলো, এতদিন পরে আমার বাড়িতে কেউ এলো, কোন অতিথি এলো, আপনি কিন্তু খেয়ে যাবেন। বলছি, শালা আবার বলে খেয়ে যাবে, আমি পাগল নাকি রে ভাই? আমি বলছি ঠিক আছে দাঁড়ান, সিগারেট ধরে। আর বলছে সিগারেট খাবেন, দাঁড়ান দিচ্ছি। ঠিক আছে, দেখলাম লোকটা সিগারেটটা ওর যে ড্রেসিং টেবিল আছে টেনে বার করলো, একটা সুন্দর অ্যাস্ট্রে বার করে আমাকে দিল, এবং ওই চেয়ারটায় বসলো। চেয়ারটায় বসার পরে না ভাই লোকটা যেন অদ্ভুত হয়ে গেল। কোন চেয়ারটা? আয়নার সামনে যে আমার দিকে মুখ করেই বসলো, মানে টুলটাতে যেটা? টুলটাতে ছোট্ট একটা টুল। আমার অদ্ভুত হয়ে গেল লোকটা, আর মানে পুরো চেঞ্জ মনে হচ্ছে যেন লোকটাকে আমার। মানে যে এতক্ষণ যে লোকটাকে দেখলাম ওই লোকটা এই লোকটা যেন আর এক লোক নয়। একটা অদ্ভুত ঠান্ডা হাসি। হাসিটা আমি তোকে যদি বলি, স্মাইল আমরা দেখেছি সকলে, ঠিক আছে, ওই যে একটা যে হাসিটা যেটা দেখলে একদম গোটা যান্ত্রিক। যে শরীর থেকে একদম রক্ত হিম হয়ে যায়, এটা আমার তাকিয়ে আছে আমার দিকে। বলছে আমার কি ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। এই তো ভাই আমার তো ভাই একদম পুরো মানে চাতা অবস্থা, ভাই আমার পুরো গা হাত কাঁপছে, আমি বেরোবো এখান থেকে। ফোনে দেখছি ভাই আবার তখন নেটওয়ার্কটা কি একদম কানায়। তখন বলছে ও আমার এই ঘরটাতে না নেটওয়ার্কটা এখন ধরতে চায় না, জিও আমার 5G থাকে তুঙ্গে। আমি ভাবছি যে ফোনটা চেয়ারটা খেতে খেতে ফোনটা নিয়ে দেখলাম, ও নেটওয়ার্কটা না আমার এখানে একটু কম থাকে। আমি যখন আপনাকে ফোন করে আমাকে ছাদে গিয়ে ফোন করতে হয়, তো সেদিনকে রাত্রে আমি ছাদে গিয়ে ফোন করলাম আপনাকে, সন্ধ্যাবেলা আপনাকে অনেকবার ফোন করছে, ব্যস্ত মানুষ আপনি। আর একটা কথা জানেন আমি কি, আমার বাড়ির উপর দিয়ে আর কোনো পাখি ওড়ে না। আচ্ছা তারপর? আমার বাড়ির উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না। আগে আমার বাড়ির উপরে পায়রা আসতো, আমি গম ছড়িয়ে রাখতাম, আমি এখনো গম ছড়াই, ধান গম ছড়িয়ে রাখি, কিন্তু পাখি আসে না। আমি কি করবো বলুন তো? দাঁড়ান আমি খাবার আনি। না না আমি খাবো না, না না একটুখানি খেয়ে যান না প্লিজ,
রান্না করেছে, আপনি এসেছেন, আপনি এত বড় মানুষ, আপনার ভিডিও দেখি, আপনি একজন ক্যালকাটা কোর্টে অ্যাডভোকেট, প্লিজ একটুখানি করে যান। ফেলতেও পারছি না। লোকটা রান্না করে গেল, নিজে সেটা খাচ্ছি তখন হঠাৎ করে দাদা 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 আসুন আসুন আসুন। আমি রান্না করে গিয়ে দেখছি মাংসর পুরো বাটিটাই উল্টানো পড়ে আছে। যে ঘটনাটা আমি শুনলাম চোখের সামনে এতক্ষণ ধরে, সেটা চাক্ষুষ দেখছি গ্যাসের ওভেনটার ওপরে পুরো বাটিটা উল্টে পড়ে আছে। মাংসের যে কড়াটা থাকে সেই কড়াটা উল্টে পড়ে আছে। 2 জনের জন্য 3 জনের জন্য মাংস রান্না করে কতই বা করবে, পুরোটা উল্টে পড়ে আছে। আমি শুধু তাকানোর পরে আমি শুধু একটা কথা বলেছিলাম, আমি আসছি, আবার দেখা হবে জানি না, তুই বলছিস? ডাইরেক্ট জানি না। আপনি ভালো থাকুন। আমি শুধু একটা কথা বলেছিলাম যে আমি আপনার সাথে কখন কবে কথা হবে জানি না, বাট আমার সাজেশন যদি নেন ঠিকঠাক কোনো কাউকে দিয়ে আপনি একবার আপনার ওয়াইফের কথাটা শুনে দেখুন। না হলে কিন্তু আমি যতটুকু বুঝলাম আপনার পরিত্রাণ পাওয়া চাপ আছে। কি বুঝলেন, কি বুঝলাম সেটা না পরে আপনি যাকে দেখাবেন সেখান থেকে আপনি শুনে নেবেন। যেটা বোঝার আমি বুঝে গেছি, আপনি ভালো নেই এটা আমি বুঝেছি, এবং আপনি নিজের আমার মনে হয় যে আপনি একটু পরামর্শ করার নেই। আচ্ছা, উনি তারপরে আমাকে এগিয়ে দিলেন, উঠোন অব্দি এলাম, বাইরে বেরোলাম ভাই বাইক নিয়ে। বিশ্বাস কর সারা বাড়ি যখন এসছি না, আমি গাড়ি জোরে চালাই, তুই জানিস। আমি বললাম না খুব তো আস্তে চালাই, একটু হেয়ালি করে বললাম, আমি জানিস তো আমি গাড়ি খুব জোরে চালাই। আমার মনে হয়েছে আমার বাইকটা যেন চলছে না, আমার বাইকে যেন কেউ একটা পুরো ভারী কোনো কিছু যেন আমার গতিবেগের বিরুদ্ধে আমায় বাধাপ্রাপ্ত করছে, আমাকে বাধা সৃষ্টি করছে, আমার গতিকে চলছে না। আমি বাড়িতে এলাম ভাই, ওই সময় আমার তো ভাই শরীর খারাপ হয় না, আমার জ্বর। তো বলেছিলাম পায়ে চোট পেয়েছি, আমার জ্বর সর্দি কাশি একসাথে, এবার ওষুধে ছাড়ে না। তারপর ওই আমাদের মা তো জানে, মা তো গালাগালি করে একদম পুরো যাতা অবস্থা। তারপরে লোকটা ফোন করেছে ভাই আমাকে, অনেকবার ফোন করেছে, আমি ধরিনি ফোনটা, আমার সাহস হয়নি ফোনটা ধরার। দেখ ভাই, তুইও জানিস যে কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি, কি রয়েছে ওখানে, কি কি জিনিস আছে, কারা আছে। তবে আমি এটুকু বলতে পারি, যদি উনি এই বিজ্ঞান মনস্কতাকে সরিয়ে রেখে যদি না ঠিকঠাক কোনো অকাল্ট স্পেশালিস্টের পরামর্শ নেন, কোনো তান্ত্রিক বা কোনো জ্যোতিষ ঠিকঠাক একদম অথেন্টিক যদি কোনো পরামর্শ না নেন, তাহলে কিন্তু আমি বলবো মৃত্যু অনিবার্য। আমি চোখের সামনে দেখে এসছি, মানে আমার ভাবতেও অবাক লাগছে, লোকটার প্রতি মায়া লাগছে। আমি জানি না এপিসোডটা উনি দেখবেন কিনা, দেখলেও দেখতে পারেন অবশ্যই, হয়তো ফোনও করবেন আমাকে, আমি জানি না। আমি উনি কেমন আছেন এখন, আমার তো মনে হয় না যে উনি আর কোনো স্বাভাবিক আছেন, যদি না উনি আমার কথা শুনে থাকেন। আমার মনে হয়নি যে উনি শুনেছেন, নাহলে আমার ফোনে এখনো ফোন আসে লোকটা, লাস্ট কয়েকদিন আগে এসেছিল, আমি ফোন ধরি। এবং উনি তার মাঝখানে অনেক ছবি পাঠিয়েছেন, ভিডিও পাঠিয়েছেন, ঠিক আছে। আমি চলে আসার পরে বলছি যে ওনার শরীরের নাকি রক্ত শুকিয়ে যাচ্ছে, ওনার গা হাতে কাটা আঁচড়ের দাগ পাচ্ছে। তখন একই কথা বলেছিলাম যে আপনি কি চান, তার বলছি না, আমি তো এগুলো বিশ্বাস করি না, হয়তো কিছু হচ্ছে। ভাই অতি বিশ্বাস যেমন খারাপ, অতি অবিশ্বাসও খারাপ, সবকিছুর একটা সীমা আছে। আমি একদম খোলাখুলি বলছি যে কিছু মানুষ অতিরিক্ত বিজ্ঞান মনস্কতা দেখায়, অতিরিক্ত মডার্ন হতে চায় নিজে। আমি যদি ঈশ্বর বিশ্বাস করি, আর যদি কেউ বলে আমি ঈশ্বরে বিশ্বাস করি না, তাহলে তুমি বলবো তুমি তোমার জন্মকে অস্বীকার করছো, তুমি তোমার মাকে অস্বীকার করছো। আমাদের শাস্ত্রে বলেই গেছে, জননী জন্মভূমিষ্য স্বর্গাতপি গরীয়সী, জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও বড়। যদি স্বর্গ না থাকতো তাহলে নিজের মায়ের সঙ্গে স্বর্গের তুলনা করা হতো না।
যদি তুমি ঈশ্বর না মানো, তুমি নিজেকে অস্বীকার করছো, নিজের মাকে অস্বীকার করছো, নিজের জন্মকে অস্বীকার করছো। তাহলে তুমি যদি ঈশ্বর মানো, শুভ মানো, অশুভ তো আছে। এই ছিল ভাই ঘটনা। ভাই ঘটনাটা শুনলি, তুই এই ধরনের প্র্যাকটিসের মধ্যে রয়েছিস। আমার তোর কাছে প্রশ্ন হচ্ছে, যা যা সিমটমস দেখলি, আমি তো একটা বললাম যেটা আমি চোখে দেখে এসেছি, তোর কি মনে হয় ওখানে কি ঘটছে? কোনো স্পেসিফিক কোনো এন্টিটি বা কোনো অপশক্তি? এতদিন ধরে কোনো প্রবলেম হয়নি, 16-17 বছরের একটা মেয়ে রয়েছে, এত বছরের বিবাহিত জীবন, হুট করে বাস্তুতে যদি কোনো প্রবলেম থাকতো আগে থেকেই পুরো জিনিসটা হতো ফার্স্ট থেকে, বা এতদিন টিকতেও পারতো না। বাট বাস্তু চেক না করলে তো কিছু বলা যাবে না, কারণ দেখ এখানে যেটা দেখতে পাচ্ছি, ওনার দাদা কিন্তু মানসিক ভারসাম্যহীন। অনেকের বাড়িতেই নর্থ ইস্টে টয়লেট থাকে, ঈশান কোণে টয়লেট না না, থাকে, ওখানে ঠিক আছে? শুননি আমি। আমি সেটার কথা বলছি না, আমি যেটা বলছি যে পার্সোনাল চার্ট যদি স্ট্রং হয়, বাস্তুতে যদি নেগেটিভিটি থাকেও, তাহলেও কিন্তু পার্সোনাল চার্ট স্ট্রং হলে অনেক কিছু সলভ হয়ে যায়, ঠিক আছে? অতটা ইম্প্যাক্ট পড়ে না, তুই নিজেও ভালোভাবে জানিস। এরকম 2-3টে এক্সাম্পল আমাদের সামনেই রয়েছে। আমার বাড়িতেই রয়েছে। বলতে চাইছিলাম না, বাট স্টিল হ্যাঁ, নর্থ ইস্টে 3টে বাথরুম তোদের বাড়িতে। এটা নিয়ে লাস্ট কালী পুজোতেও কথাবার্তা হচ্ছিল তোর বাড়িতে। বাস্তুতে কিছু প্রবলেম, এলিমেন্টাল জায়গা, মানে কোন দিকে কি হবে সেটা নিয়ে একটা না একটা জায়গাতে প্রবলেম থাকবে, কারণ তুই বললি ঢোকার পরেই একটা সিঁড়ি রয়েছে, দেখতে হবে সেটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, আর কোন দিকে রয়েছে, ঠিক আছে? পূর্ব দিক বা উত্তর দিক, উত্তর পূর্ব দিক, এই দিকে যদি সিঁড়ি থাকে, নট গুড। মানসিক ভারসাম্য হারাবার একটা জায়গা থাকে, কারণ নর্থ ইস্টে আমরা জানি যে বাস্তু পুরুষ যিনি তার মাথা থাকে, সেই জায়গায় ওভারলোড হচ্ছে, সিঁড়িটা প্রচণ্ড ভারী, সেই ওভারলোডটা হচ্ছে, তার জন্য একটা প্রবলেম হতে পারে, যেটা ওনার দাদার মধ্যে দেখা গেছে, কারণ উনি প্রথম সন্তান। স্টিল এত কিছু যখন হলো এত বছর পরে গিয়ে, ঠিক আছে? হ্যাঁ ঠিক ঠিক, সেটা নর্থ ইস্টই। ওকে ওকে, কারণ ঠাকুর ঘরটা ওই দিকেই আছে, মানে ওনার ঢুকেই আমি যদি বাইরে থেকে দেখি, ঠাকুর ঘরটা ওই দিকে আছে, সিঁড়ির দিকে নর্থ আছে। ইস্টে সিঁড়ি সব থেকে ভারী জিনিস বাস্তুর, সেটা নর্থ ইস্টে রয়েছে, এটা বাস্তু দোষ ফার্স্ট অফ অল। টেকনিক্যালি এখানে মাল্টিপল এন্টিটি চালান করা হয়েছে, যেটা সিমটমসগুলোর থেকে জানতে পারছি বা বুঝতে পারছি। আর তুই যা যা বললি সেখানের থেকে আমি এটা কনক্লুড করতে পারি যে এই বাড়িতে কিন্তু পিশাচের অ্যাক্টিভিটি রয়েছে। শুধু পিশাচ না, প্রেতেরও অ্যাক্টিভিটি রয়েছে। কিভাবে? পিশাচের আন্ডারে অনেকগুলো প্রেতের অ্যাক্টিভিটি এখানে ঘটছে। নর্মালি কি হয়, মানে এটা খুবই গুচ্ছ ক্রিয়া, মানে হ্যাঁ, একটা প্রেত ওখানে নেই, আমি এটুকু শিওর। ইভেন শুধু প্রেতও নেই, শুধু প্রেত থাকলে এরকম টাইপের জিনিসপত্র হতো না, ঠিক আছে? তুই দেখ আস্তে 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 শুরু হয়েছে পুরো ব্যাপারটা, এক্স্যাক্টলি ঠিক আছে? এক্স্যাক্টলি আস্তে আস্তে প্রভাবটা বিস্তার ওকে করেছে। পুরো একা করে দিল লাস্ট পর্যন্ত। একা করে দিতে পারলেই তো সব থেকে বেশি অ্যাক্টিভিটি করার সুযোগটা পাবে, কারণ ওর যে বউ, ওর যে মেয়ে, ওর যে মানে মেয়েটার মামার বাড়ির যে সাইড, মানে ওনার শ্বশুর বাড়ি, ঠিক আছে, এইসব মানেন। বাট বউ মেনটেন্যান্সের মামলা করে দিল। ফার্স্টের দিকে জানালেও যে কিছু একটা করো, উনি করলেন না। টেকনিক্যালি উনি ম্যানিপুলেটেড হচ্ছেন ওই বাড়িতে। অ্যান্ড পিশাচ আমরা ভাবি যে খুব ভয়ানক একটা জিনিস, ডেফিনেটলি ইট ইজ, বাট এমনভাবে তোকে ম্যানিপুলেট করবে, এমনভাবে তোকে নিজের দিকে টানবে, তুই ইনিশিয়াল বেসিসে বুঝতেও পারবি না, আর ওই বাস্তুতে থাকাকালীন উনি কোনো কিছু করতেও পারবেন না, উনি কোনো স্টেপ নিতে পারবেন না, যে জিনিসটা হচ্ছে। ইভেন টেকনিক্যালি যদি ওই জায়গাটাকে তুই বন্ধন করতেও যাস বা কিছু করতে যাস, সিম্পলভাবে কোনো কিছু হবেই না ওই বাড়িতে। তুই আর একটা জিনিসও বললি যে যৌথ পরিবার ছিল, বাট বাকি সবাই ওখান থেকে কিন্তু মুভ আউট করে গেছে, ওরাই শুধু ছিল, ওরাই ছিল, ঠিক আছে? দেখ আস্তে আস্তে কিন্তু পুরো বাড়িটা খালি হয়ে গেল। আমরা ভাবলাম যে কোনো বাস্তুতে প্রবলেম হলো আমাদের 1-2 মাসের মধ্যে, হ্যাঁ হয়, অনেক জায়গাতেই হয়। যে খুব রিসেন্ট আমার কাছে একটা কেস এসছে, ভদ্রলোক গড়িয়ার সাইডে থাকেন, ঠিক আছে, ছেলে মার্চেন্ট নেভি হবে কিছুদিন পর, ছেলে বাড়ির বাইরে থাকে, 2 ভাই, মা বাবা রয়েছেন, মানে মা বাবা ছিলেন বেসিক্যালি। মা বাবা মারা যাওয়ার বেশ কিছু মাস আগে সব কিছু ভেঙে ছুঁড়ে অ্যাটাচ বাথরুম করবে, সেটা ডিসিশন নেয়। অ্যাটাচ বাথরুমটা নর্থ ইস্টের দিকে করে,
তারপরেই কিন্তু প্রবলেম শুরু হলো, কারণ ওদের পার্সোনাল বার্থ চার্ট কিন্তু একদমই স্ট্রং ছিল না, যার জন্য বাবা মারা গেল, তার কিছু মাসের মধ্যেই মা মারা গেল ভদ্রলোকের। ভদ্রলোক দেনায় ডুবে রয়েছেন, ভদ্রলোকের রিসেন্ট আমি কাজ করলাম। এই জায়গায় তুই ভালোভাবে লক্ষ্য করে দেখ, মানে আমরা ফার্স্ট থেকে এটা ধরে নিয়েছিলাম বাস্তুতে কোনো প্রবলেম নেই বা কিছু নেই। বাস্তুর তো এত বড় জায়গাতে ওনাদের বাড়ি, আদার্স লোকজন পুরোটা খালি করে দিল, কর্মসূত্রে হোক বা বিভিন্ন কারণ, তুই এক্স্যাক্টলি জানিসও না, হয়তো কিছু এরকম হয়েছে পাস্টে যেটা হয়তো জানতে পারিসনি। ভদ্রলোকের উন্নতির একটাই জায়গা ছিল, সেটা হচ্ছে তার বউয়ের সাইড। পার্মানেন্ট যে শুক্র, সেটাকেও তার থেকে দূরে করে দিল। লোকটাকে বেসিক্যালি ভোগ করছে, লোকটার রক্ত চুষে খাচ্ছে। কারণ তুই লাস্টের দিকে অ্যানিমিয়া থাকলে তো অনেক দিন আগে থেকে পুরো জিনিসটা হবে, সেটা তো রিসেন্ট হচ্ছে। নর্মাল প্রেতের কাজই না, প্রেতের অ্যাক্টিভিটি রয়েছে, বাট আমার মনে হয় একটা পিশাচ রয়েছে, যে পিশাচের অন্তর্গত অনেকগুলো প্রেত রয়েছে যারা এই অ্যাক্টিভিটিগুলো করছে। আর কেউ কিছু ভয়ানকভাবে চালান করেছে, নয়তো চুল বেরোতো না, নয়তো ওই মুদিয়ে রক্ত বেরোতো না। যাবি না? যাওয়াই যায়। ঠিক আছে, এরপরে কন্ট্যাক্ট করলে দেখছি, একবার একসাথে ঘুরে আসি। যাওয়া যেতে পারে। কোন্নগরে না, কোন্নগরের এর আগের একটা ঘটনা আমি কিউরিওফাইটে শেয়ার করেছিলাম, সব থেকে অনেক বড় এপিসোড ছিল ওটা। কোন্নগরের সাথে যাই না কেন, একটা হিস্ট্রি রয়েছে আমার। কোন্নগরের দুটো কেস শুনলাম তোর থেকে, এখন এর আগে 1-2 বছর আগে একটা ঘটনা শুনেছিলাম। আর তুই যখন বলছিলি না, বা যখন এর আগেও আমরা মাল্টিপল টাইম এপিসোডটা শ্যুট করার চেষ্টা করেছি, এত প্রবলেমস এসছে। থেকেও বড় কথা হচ্ছে, আমরা আগের বার যখন রেকর্ডিংটা করেছিলাম তার আগে তখন এতটা ডিটেলসেও তুই বলতে পারিসনি জিনিসটা, অনেক খাপছাড়া ভাবে পুরো জিনিসটা ছিল। ঠিক মানে এই ফ্লোটাও আসেনি, আর যে ফ্লোটা এলো। আর ইভেন আর একটা জিনিস যেটা বলবো, সেটা হচ্ছে 3:35 বেজে গেছে এখন ভাই, মানে এই পুরো রেকর্ডিংটা করতে করতে, মানে যদি দেখা যায় 3:35। যাই হোক, ঠিকঠাক বেরিয়েছে, কাট করে কি আউটরোটা দিই। শুটের সময় কি হয়েছে ভাই? শুট করছি তো ভাই। ভিতরে 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 বলছিলাম যে ওই কড়া থেকে না মাংসটা কমপ্লিট হয়ে গেছে, এবারে কড়া থেকে আমি এটা কি পরে বলা যেত না? না একটু সিরিয়াস, একটু ভয়ের মতন লাগছিল, ওই জন্য তোমার কাছে বলতে এলাম। মানে অদ্ভুত একটা কিরকম ব্যাপার ঘটেছে, কড়া থেকে যখন মাংসটা তুলছি, চামচ থেকে না হঠাৎ করে মাংসটা কেমন গড়িয়ে গেল, ওটা গড়িয়ে গিয়ে না কাট করে চলছে আমি তারপরে এটাকে কাট করে দিয়ে দেবো আউটরোটা। মাংসটা না হঠাৎ করে ঠিক জানলার কাছে গিয়ে রয়ে গেল, জানলা থেকে পড়ে যেতে পারতো কিন্তু পড়লো। মানে বাটি থেকে আরেকটা বাটিতে ঢালছিলি? হ্যাঁ, বাটি থেকে মানে চামচ করে যখন কড়া থেকে আমি অন্য বাটিতে ঢালছি, তখন মাংসটা গড়িয়ে পড়ে গেল। কি মানে কড়া মানে হাতা থেকে পড়ে গেল। এবারে পড়া মাত্রই কেমন কুকুরগুলো চেঁচিয়ে উঠেছে, এবারে আমার কেমন একটা যেন একটা গাটা শিউরে ওঠে, ওই জন্য আমি তোমার কাছে এসে তোমাকে বললাম। আমরা তো মাংস পোড়ারই ঘটনা বলছিলাম। চল দেখি একবার, চল এবার আসো না, দেখো তো। ঠিক আছে, তুই যা, আসছি, যা কমপ্লিট করে আসছি। আমার কিছু বলার নেই, নাথিং। সম্ভব কাট করে দিস ভাই এগুলা। কি রে ভাই, কিছু হবে না, বাট ঘটনাটা দেখেছিস আমাকে কেন বলি তাড়া করে বেড়াচ্ছে ঘটনাটা? বার্থডে চ এই জায়গাটা কেটে দিস, ঠিক আছে? রাখিস না, ঠিক আছে, এটা কেটে দিস। আমি আউটরো দিচ্ছি। কি বলবো এই ঘটনাটা নিয়ে, আই ডোন্ট নো। আমাদের এক
জুনিয়র রয়েছে অনির্বাণ, মানে সে এলো, এসে চাই না আমরা যদি রেখে দিই পোর্শনটা আপনারা দেখতে পাবেন, ডিসাইড করবো পরে যে রাখবো কিনা। ও এসে বলছে যে মাংসটা জাস্ট পড়ে গেল। আমরা মাংস উল্টানোর ব্যাপার স্যাপার নিয়ে কথা বলছিলাম, জিনিসটা কাকতালীয় জিনিসটা কি, অনেকে এটা ভাবতে পারেন যে পুরো জিনিসটাই একটা মানে কি বলবো আমরা স্ক্রিপ্ট করে করেছি, বাট একদমই না। মানে বিভিন্ন অদ্ভুত জিনিসপত্র হয় এরকম টাইপের ঘটনা শেয়ার করার সময়, বা আপনি যদি নিজে এরকম টাইপের ফিল্ডের সাথে যুক্ত থাকেন, আপনারা যদি আমার সাথে এরকম কোনো ঘটনা শেয়ার করতে চান আপনার লাইফে ঘটেছে, বা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, বা কোনো তন্ত্র রিলেটেড হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। আমাদের চ্যানেলের মেম্বার হতে পারেন নিচে জয়েন অপশনে ক্লিক করে, এবং অনেকগুলো প্রোডাক্টস আমরা ইউজ করি, সেই প্রোডাক্টসগুলোর প্লেসমেন্ট থাকবে জায়গায় জায়গায়, সেইগুলো আপনারা দেখতে পারেন, পারচেস করতে পারেন আপনাদের যদি দরকার থাকে। আজকের এপিসোডটা প্রচণ্ড উইয়ার্ড। দেখা হচ্ছে কৌস্তবের আড্ডার পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার আরও দুটি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।